প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের 11তম অধ্যায়, যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন এবং অনেকেই ভয়ে হয়তো এই চ্যাপ্টারটা আনসার না করারই প্ল্যান করে ফেলেছো। তোমরা যারা এই অবস্থায় আছো তাদের জন্য বলছি এই ভিডিওটা অবশ্যই দেখে যাবা। আমি আশা করবো ইনশাল্লাহ পূর্ণ আনসার করতে পারবা পরীক্ষাতে। সো আমি চেষ্টা করব খুব কনসাইসলিভাবে কী জিনিসগুলো মৌলিকভাবে আসে সেই জিনিসগুলো তোমাদেরকে আলোচনা করতে, যাতে করে তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, ক খ যে প্রশ্নগুলো আছে এবং তোমার এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো যাতে সহজেই আনসার করতে পারো, সেটা নিয়েই মূলত আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তাহলে আর কথা না বাড়িয়ে একটু মূল আলোচনাতে চলে যাই। তোমরা টেনশন করবা না, দেখি আমরা কিভাবে শেষ করতে পারি। তাহলে প্রথমে একটু খেয়াল করো যে এই চ্যাপ্টারটাতে আসলে মূলত কি আছে। এটা তো এইচএসসিতে যদি আমরা চিন্তা করি, এই চ্যাপ্টারটাকে আমরা বলি যে জৈব যৌগ বলি। খেয়াল করো, জৈব যৌগ বলি, অর্থাৎ জৈব রসায়ন আমরা বলতে পারি, জৈব রসায়ন বলতে পারি। এইচএসসি পরীক্ষার জন্য যে স্টুডেন্টগুলো অনেক সময় দেখা যায় যে জৈব রসায়নটা রসায়ন দ্বিতীয় পত্রেরই পড়া। তো তোমাদের মূলত এখানে যে আলোচনাগুলো করা হচ্ছে সেই আলোচনাগুলো খুবই সিম্পল, শুধু কয়েকটা বেসিক জিনিসটা মনে রাখবা। একই বিক্রিয়া বারবার আসে, এবং এটা যদি তুমি ভালো করে পারো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না। তাহলে প্রথমে আমি একটু তোমাদের ওই কী বিক্রিয়াগুলো বারবার আসে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে তুমি একটু খেয়াল করো যে কোন বিক্রিয়াগুলো বেশি করে বারংবার করে আসে, সেই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলে আশা করি তোমাদের আর প্রবলেমগুলো থাকবে না ইনশাল্লাহ। তাহলে প্রথমে একটু খেয়াল করো যে তোমাদের অ্যালকাইন এগুলো সংকেত নিশ্চয় জানো যে অ্যালকেনের সাধারণ সংকেত, এই যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। আর যদি আমরা একটু চিন্তা করি, দেখো একটু খেয়াল করো যে এটা একটা যৌগ লিখি, যেমন মিথেন, এটা না হচ্ছে মিথেন, C2H6 এটা হচ্ছে ইথেন, তারপর C3H8 এটা হচ্ছে প্রোপেন। তো তাহলে একটু চিন্তা করো, সহজ করে চিন্তা করো যে এটা 1 কার্বন হলে মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ। এখন এটাকে যদি তুমি একটু লিখো যে কার্বনের সংখ্যাকে যদি এইভাবে লিখো, তাহলে তুমি কার্বনের যোজনী সবসময় 4 মিলাবা। কার্বনের যোজনী যদি 4 মিলাও তাহলে তুমি খুব সহজেই তুমি কতটা হাইড্রোজেন আছে খুব সহজে বের করে ফেলতে পারবা। তো কার্বন একক বন্ধন থাকলেই অ্যালকেন, এটার নাম আর আগে অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন। এরপর হচ্ছে বিউটেন হচ্ছে 4 কার্বন, C4H10 এটা বিউটেন। এরপর পেন্টেন, C5H12 এটাকে পেন্টেন বলা হয়। তো মূলত কার্বনের যোজনী 4 মন হিসাব রেখে তুমি যদি সিরিয়াল বা ধারাবাহিকভাবে সাজাও তাহলে খুব সহজে তুমি এটা পারবা। অ্যালকিন যদি আমরা বলি, অ্যালকিন সিরিজে যেটা আছে, এই অ্যালকিন যেটা আছে অ্যালকিন, তো অ্যালকিনটা আমি একদম মূল আলোচনাতে চলে যাবো এই কারণে, তোমাকে যাতে করে তোমাদের লাস্ট মুহূর্তের প্রিপারেশনটা যাতে তোমাদের উল্টাপাল্টা না হয়, সেই কারণে মূলত আমি একদম ডিরেক্ট পড়ার, অর্থাৎ যা পড়াবো তাই পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। আমি দেখাবো তোমাদেরকে কীভাবে এগুলো পরীক্ষা আসে। তো তাহলে তুমি একটু খেয়াল করো, অ্যালকিন যদি আমরা কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন সেটা অ্যালকিন হবে। এখন তুমি একটু চিন্তা করো যে কার্বন যদি দ্বিবন্ধন হয়ে যায় তাহলে একটা দুই পাশ থেকে 2টা হাইড্রোজেন কম হবে, এই কারণে এটা সাধারণ সংখ্যা CnH2n 2টা বাদ যায়। তো তাহলে আমরা সবাই জানি যে অ্যালকিনের ক্ষেত্রে 2 কার্বন বিশিষ্ট থেকে শুরু হয়, অর্থাৎ ইথিন থেকে শুরু হয়। তো তাহলে আমাদের সংকেতটা হচ্ছে C ডাবল বন্ড C, এখানে H 2টা হবে, এখানে H 2টা কেন, কার্বনের যোজনী হচ্ছে 2। আর প্রোপিন যদি চিন্তা করি তাহলে 3 কার্বন যদি হয় তাহলে এক জায়গায় দ্বিবন্ধন হবে, তাহলে এখানে হাইড্রোজেন 2টা আসবে, এখানে হাইড্রোজেন 1টা হবে, আর এখানে হাইড্রোজেন 2টা হবে। কেন? কারণ আমরা সবাই জানি যে কার্বনের যোজনী 4, এটা মিলাতে হবে। কার্বনের যোজনী 4 মানে হচ্ছে প্রতিটা হাত আমরা যোজনী হিসেবে চিন্তা করবো, দ্যাটস ইট, আর কিছু চিন্তা করতে হবে না। এবার আসলে অ্যালকাইন যদি আমরা চিন্তা করি, অ্যালকাইন যদি আচ্ছা CH3 হবে এখানে, কারণ কার্বন যোজনী যদি 3 মিলাতে হবে। তাহলে অ্যালকাইন যদি আমরা চিন্তা করি, অ্যালকাইন সবাই একটু খেয়াল করো, অ্যালকাইন। তো অ্যালকাইনে তুমি সবচেয়ে বেশি পরীক্ষা আসে তোমাদের ইথাইনটা বেশি আসে, ইথাইন, এই যে 3টা ইথাইনটা বেশি আসে, এবং এটার নাম হচ্ছে ইথাইন, এই যে ইথাইন। আর এটার আরেকটা নাম আছে এসিটিলিন বলা হয়, এসিটিলিন বলা হয়। তাহলে এই 3টা যৌগ যদি তুমি চিনো তাহলে তুমি খুব সহজে অন্য যৌগগুলো চিনে যাবা। তারপর যদি আমি প্রোপাইনের কথা বলি, যেমন কার্বন CH3 C ট্রিপল বন্ড C, এখানে একটা H, এটার নাম হচ্ছে প্রোপাইন। এই যে প্রোপাইন নামের শেষে আইন যুক্ত হবে, রাইট। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই 3টা আমরা চিনলাম। অ্যালকেন হচ্ছে কার্বন যদি একক বন্ধন থাকে, আর এই সূত্রটা যদি মেনে চলে, আর কার্বন যদি দ্বিবন্ধন থাকে এই সূত্রটা মেনে চলবে। আর কার্বন দ্বিবন্ধন থাকলে সূত্র হচ্ছে এটা CnH2n-2। তো তার মানে হচ্ছে আরেকটা বন্ধন থাকার কারণে আরেকটা ত্রিবন্ধন থাকার কারণে, মানে আরেকটা বন্ধন নতুনভাবে গঠিত হওয়ার কারণে 2 দিক থেকে 2টা হাইড্রোজেন চলে যাবে, সিম্পল। সো এটা নিয়ে আর ওরিড হওয়ার কোনো কারণ নেই।
এরপর যদি আমি একটু বলি যে অ্যালকোহলটা হচ্ছে এরকম যে এই আর এর সাথে যদি একটা ও যোগ হয় এটার নাম হচ্ছে অ্যালকোহল। এই যে অ্যালকোহল দেখো একটু ভালো করে খেয়াল করো। এরপর দেখো অ্যালডিহাইড, এই যে আর এর সাথে সিএইচও যুক্ত হলে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড। আমি যা যা পরীক্ষা আসবে সেগুলোই শুধু একটু আলোচনা করব। এরপর যদি আর এর সাথে COOH থাকে তাহলে এটার নাম হচ্ছে জৈব অ্যাসিড। এটা আরেকটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা কার্বক্সিলিক মূলক। এই যে COOH মূলককে কার্বক্সিলিক মূলক বলা হয়। আর এখানে যদি গাঠনিক সংকেত লিখতে চাও গাঠনিক সংকেত লিখলে ভালো। আর তো C+O আর এখানে হচ্ছে একটা H, আর এটা হচ্ছে আর C+O আর এই জায়গাতে OH আছে। সো একটু খেয়াল করবা, আর হচ্ছে অ্যালকাইল মূলক। আর এর মানটা ইচ্ছে মতো চেঞ্জ হতে পারে। আর হচ্ছে অ্যালকাইল, এই আরটাকে বলা হয় অ্যালকাইল মূলক, এটাকে অ্যালকাইল মূলক বলা হয়, যে অ্যালকাইল মূলক বলে। এটার নাম হচ্ছে এটা CnH2n+1। এখানে একটা হাত খালি থাকতে হবে, কারণ অ্যালকাইল মূলক মানে হচ্ছে এটা যৌগ না। যৌগ যদি না হয় তাহলে তার একটা যোজনী থাকবে, তাহলে তার যোজনী হচ্ছে 1। অ্যালকাইল মূলকের যোজনী হচ্ছে 1, আর অ্যালকাইলের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় অ্যালকেন। দ্যাটস ইট। এটা তো এখানে তোমার আরেকটা যৌগ আমরা বোর্ড পরীক্ষা দেখছি, সেটা হচ্ছে এস্টার নামে একটা যৌগ আছে, যে এস্টার নামে একটা যৌগ, এটা বোর্ড পরীক্ষা প্রশ্নে আসছে এস্টার। এটাকে RCOOR, এটাকে এস্টার বলা হয়। তাহলে এই যে আমি কয়েকটা যৌগের নাম লিখলাম, এর বাইরে আর কোনো কিছু তোমার পরীক্ষা আসে না, আসার সম্ভাবনাও নাই। সো ইউ ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট দ্য ম্যাটার। এই কয়েকটা যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ইভেন কিটোনও তোমার আসে না। কিটোনের সংকেতও তোমার একটু জানা উচিত। এই যে আর, এই কিটোন যদি আমি একটু লিখি, কিটোনটাও লিখি, যে কিটোনের সংকেত হচ্ছে C+O, এখানে একটা হাত এখানে একটা হাত খালি, তার মানে কি CO মূলককে কিটো মূলক বলা হয়। এই যে CO মূলক যদি থাকে নামের শেষে ওন যুক্ত হয়, প্রোপানন, বিউটানন। কিটোন শুরু হয় 3 কার্বন থেকে, 2 কার্বনে কিটোন হয় না, 3 কার্বন থেকে। 3 হলে প্রোপ, মিথ হচ্ছে 1, ইথ মানে 2, প্রোপ মানে 3, বিউট মানে 4, প্যান্ট মানে 5। তো অ্যালকোহল যদি হয় প্রোপানল, বিউটানল, পেন্টানল, এইভাবে অল হবে। আর যদি ওন হয় প্রোপানন, বিউটানন, পেন্টানন, এইভাবে ওন হবে। আর অ্যালডিহাইড হলে মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, সো এইভাবে আসবে। আর ওইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড 1 কার্বনওয়ালা, ইথানোইক অ্যাসিড 2 কার্বনওয়ালা, প্রোপানোইক অ্যাসিড 3 কার্বনওয়ালা, এইভাবে তোমার ওইক অ্যাসিড হিসেবে আসবে। দ্যাটস ইট। এই কয়েকটা কনসেপ্ট মাথায় রাখবা প্রাথমিকভাবে, আর কিছু লাগবে না, আশা করি লাগবে না। এবার আসো তোমাদের যেটা নিয়ে খুব অডির আছে, কি কি বিক্রিয়া পরীক্ষায় আসে, বেশি আসে। এই বেসিকগুলো পরীক্ষায় দেখো, এই বেসিক আমি একটু বেসিক দিয়ে কয়েকটা বিক্রিয়া যদি আমি করা দিতে পারি তাহলে একদম টেনশন নাই, তুমি শুধু মাথায় রাখবা। আর সবচেয়ে বেশি তোমার আছে কার্বনের সংখ্যা কমানো বাড়ানো। আমি আবার বলছি, কার্বনের সংখ্যা কমানো বাড়ানো থেকে পরীক্ষায় বেশি আসে। আরেকটা জিনিস বেশি আসে তোমার এক যৌগ থেকে অপর যৌগে রূপান্তর, এটা সবচেয়ে বেশি আসে। তো প্রাথমিকভাবে যদি আমি চিন্তা করি যে একদম নর্মালি একটা বিক্রিয়া তোমাকে জানতে হবে, সেই বিক্রিয়াটা হচ্ছে 1 নম্বর যদি আমি বলি, যে কোনো একটা যৌগ, দেখো এইটা হচ্ছে অ্যালকেন যৌগ, এটা ইথেন একটা যৌগ, এটা ইথেন যৌগ। এই যৌগ থেকে আমি ক্লোরোইথেন তৈরি করব। তাহলে এই যে ক্লোরোইথেন যদি তৈরি করি, ক্লোরিন দিয়ে যদি বিক্রিয়া করি, H₻ এর উপস্থিতিতে, অর্থাৎ এটা হচ্ছে তোমার সূর্যালোকের প্রভাবে যদি বিক্রিয়া করি, তাহলে এখানে এই যে CH3CH2Cl, তার মানে একটা কারো হাইড্রোজেনকে সরিয়ে আরেকটা ক্লোরিন এখানে যুক্ত হবে, এটার নাম হচ্ছে ক্লোরোইথেন। এই যে ক্লোরোইথেন তৈরি হয়, ক্লোরোইথেন। দেন এটা কি তৈরি হবে দেখো, দেন তৈরি হবে, একটু ভালো করে খেয়াল করো, HCl তৈরি হবে, যে HCl। তাহলে এখানে যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা ক্লোরিন জায়গা দখল করছে, সো বিক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, ক্লোরোইথেন। তো ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ব্রোমোইথেন হবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া হলে। এটার অপর নাম হচ্ছে, মানে সংক্ষেপে যদি আমি বলি, এই ইথাইল মূলক, এটা অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হ্যালোজেন বলা হয়। এই কারণে হ্যালাইডও বলতে পারে, অ্যালকাইল হ্যালাইড। সো আমার আসলে এত কিছু মাথায় নেওয়ার দরকার না, আমার দরকার হচ্ছে এই জায়গাতে মানে প্রতিস্থাপন বিক্রিয়াতে এই ঘটনাটা করে। দ্বিতীয় নম্বর বিক্রিয়া তোমার যেটা জানা লাগবে, দ্বিতীয় নম্বর বিক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করো। দ্বিতীয় নম্বর বিক্রিয়া তোমার জানা লাগবে, এই ক্লোরোইথেনকে আমরা অ্যালকোহলও পরিণত করতে পারি, অ্যালকিনও পরিণত করতে পারি। দিস ইজ দ্য পয়েন্ট। আমি আবার বলছি, এখানে কার্বনের সংখ্যা যদি আমি বাড়াই, ওকে ফাইন, এটা যখন আমি 3 কার্বন করব, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রোপেন হবে, তাহলে এখানে হবে ক্লোরোপ্রোপেন হবে। দ্যাটস ইট, সিম্পল। তো এখন এই ক্লোরোইথেন থেকে তুমি একটু খেয়াল করে, যে ক্লোরোইথেন থেকে যে CH3CH2Cl, এই যৌগটা থেকে আমরা 2টা ঘটনা দেখতে পাবো। দেখো 2টা ঘটনা আমরা দেখতে পাবো, একটু মাথায় রাখবা। এই 2টা ঘটনা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার আসলে আর কোনো টেনশন থাকার কোনো কারণ নেই। তুমি যদি একটু বুঝে যাও তাহলে এটা নিয়ে তোমার আর একদমই টেনশন করতে হবে না। দেখো এই ক্লোরোইথেন থেকে আমরা 2টা ঘটনা দেখতে পাবো। দেখো একটা ঘটনা হচ্ছে
সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি যদি আমি বিক্রিয়া দিই, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা যদি অ্যাকোয়াস হয়, অ্যাকোয়াস মানে জলীয়, তাহলে যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। তার মানে এই যৌগটা থেকে অ্যালকোহল তৈরি হয়, দেখো CH3CH2OH তৈরি হয়। তার মানে কি তৈরি হচ্ছে? ইথানল তৈরি হবে, যে ইথানল তৈরি হবে, ইথানল। দ্যাটস ইট, এই কনসেপ্টটা শুধু মাথায় রাখবা। তারপরে দেখো তুমি এই যৌগটা থেকে আমি আবার অ্যালকিন পেতে পারি, তাও আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো ইটসকে, বাট এখানে অ্যালকোহলিক অতিরিক্ত অ্যালকোহল সহ বিক্রিয়া করবে। যদি এই পয়েন্টটা শুধু মাথায় রাখবে, অ্যালকোহলিক যদি হয় তখন এখানে এটা অপসারণ বিক্রিয়া হবে, দেখো CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে, আর এই জায়গাতে একটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। সো একটা জিনিস মাথায় রাখবা, আমার এখানে মেইন প্রোডাক্টটা ইম্পর্টেন্ট, আমার বাই প্রোডাক্টটা অত বেশি ইম্পর্টেন্ট না। সো এখানে মেইন প্রোডাক্টটা তুমি মাথায় রাখার চেষ্টা করো। যদি মেইন প্রোডাক্টটা তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য আসলে অত বেশি ঝামেলা না। আমি আবারও বলছি, মেইন প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। যদি মেইন প্রোডাক্টটা ভালো করে বুঝতে পারো তাহলে এই যে অন্য জিনিসগুলো নিয়ে তোমার আর কোনো ঝামেলা হবে না। তো তাহলে আমার এই যে মেইন প্রোডাক্টটা হচ্ছে আমার এটা, এই ইথিন, এই যে ইথিনটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট এখানে, আর এখানে ইথানলটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। সো এই যে বাই প্রোডাক্টগুলো আছে, এই বাই প্রোডাক্টগুলো আমার মনে না থাকলেও চলবে, ডাজেন্ট ম্যাটার আমরা শুধু কোন যৌগ থেকে কি উৎপন্ন সেটা জানো। কারণ আমি যখন এখন উদ্দীপকগুলো সলভ করা শুরু করব তখন তুমি দেখবে হ্যাঁ এই বিক্রিয়া, আল্লাহ এই বিক্রিয়া সহজ। তাহলে এখান থেকে আমি একটা জিনিস, দুইটা জিনিস শিখলাম। অ্যালকিন থেকে আমি এখানে যদি বিক্রিয়া করাই তাহলে এটা এখানে কি হলো বলো তো, এখান থেকে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড হলো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনও তৈরি করা যায়, অ্যালকোহলও তৈরি করা যায়। দুটো জিনিস আমি জানলাম, তাহলে আর কোনো ঝামেলা নেই, এখানে আর কোনো ঝামেলা নেই। এবার আসো, এবার 2 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া যদি তুমি একটু খেয়াল করো, 3 নম্বর বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো, যে আমি যদি ইথিনকে, যে ডাবল বন্ড, এই যে CH2 ডাবল বন্ড CH2, ইথিনকে দুই রকমের দেখো, ইথিনকে এই পানির উপস্থিতি দেখো H2O থাকবে, এখানে যদি আমি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড দিই, একটু খেয়াল করো বিক্রিয়াটা একটু রিভার্সিবল বিক্রিয়া, এবং ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া দিই তাপমাত্রা সহ, যে তাপ সহ। তো তাহলে আমার এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটার নাম হচ্ছে CH3। তাহলে দেখো এখানে এই পানির মধ্যে দুইটা মূলক আছে, একটা মূলক হচ্ছে হাইড্রোজেন, এই যে একটা H আর একটা হচ্ছে OH। তো তাহলে এই H একটা এখানে যুক্ত হবে আর একটা এখানে, এটাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে যদি এখানে H দুইটা আছে, আরেকটা H যদি এখানে যুক্ত হয় তাহলে এটা CH3, আরেকটা OH যুক্ত হলে এখানে CH2OH হবে। তাহলে CH3 হচ্ছে এখানে CH3 প্লাস এখানে CH2OH। তো তার মানে এটা ইথানল হয়ে গেছে, যে ইথানল হয়ে গেল। তো তাহলে রূপান্তরটা তুমি একটু খেয়াল করো, যে ইথিন থেকে যদি আমি পানির উপস্থিতি অথবা ফসফরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া দিই তাহলে আমি ইথানল পাবো। আবার ইথানল থেকে যদি আমি এই বিক্রিয়া রিভার্স করতে চাই তাহলে সেম বিক্রিয়া অপোজিট, এই বিক্রিয়াটা তুমি মাথায় রাখবা, মানে অ্যালকিন থেকে অ্যালকোহল আর অ্যালকোহল থেকে অ্যালকিন, উল্টা। এবং যখন অ্যালকোহল থেকে অ্যালকিনে রূপান্তর হয়, এটা ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, অ্যালকিন উপর রূপান্তর হয়, একটু ভালো করে খেয়াল করবা। তখন এখানে যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে, এটা হচ্ছে এখান থেকে যদি এখানে আসে অপসারণ বিক্রিয়া, আর এখান থেকে যদি এখানে যায় সংযোজন বিক্রিয়া। আর তখন এই যৌগ থেকে যদি এই যৌগতে আসে, ইথানল থেকে যদি আমার ইথিন তৈরি হয়, তখন এই সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, এটা যে কোনো একটা এটা একটু মাথায় রাখবে। আমার মনে করে না দুইটাই দিতে হবে না, তোমার যেটা মনে থাকে, তোমাদের বইতে এটা দেওয়া আছে, যে কোনো মানে এটা দিবা না হয় এটা দিবা, এটা তার মানে কি এটাও থাকতে পারে প্রভাবক হিসেবে, এটাও থাকতে পারে প্রভাবক হিসেবে, ডাজেন্ট ম্যাটার হোয়াট ইট উড বি, বাট ইউ শুড রাইট দ্য সেম থিংস, দ্যাটস ইট। আর অন্য কোনো ঝামেলার টেনশন করতে হবে না। আচ্ছা গেল এবার, তখন এই সালফিউরিক অ্যাসিডকে এই যৌগ থেকে ইথানল থেকে যখন ইথিনে আসে, তখন এই সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট বলা হয়, নিরোধক বলা হয়। তাহলে এই যৌগ থেকে যখন ওই যৌগে যাবে তখন দেখো এই ওইসটাকে সরাবে আর এখান থেকে এইচটাকে সরাবে। তাহলে কোনো একটা যৌগ থেকে বিক্রিয়াকালে যদি পানির অণু অপসারণ করে তখন সেটাকে নিরোধক বলে। নিরোধক মানে হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। আবার বলো নিরোধক মানে কি বলো? ডিহাইড্রেটিং এজেন্ট বলা হয়। কি বলা হয় বলো তো? ডিহাইড্রেটিং এজেন্ট বলা হয়। দ্যাটস ইট, আর অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না। সো এখান থেকে তুমি যখন এখানে যাবা ইস্টোকে সংযোজন বিক্রিয়া, বাট এখান থেকে যখন এখানে আসবা সেটা অপসারণ বিক্রিয়া। তখন এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডকেও তুমি নিরোধক বলতে পারবা, আর যদি তুমি সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে ফসফরিক অ্যাসিড ব্যবহার করো সেটাকেও তুমি নিরোধক বলতে পারো। বোথ আর রাইট। তাহলে কয়টা বিক্রিয়া শিখলাম? 1টা 2টা 3টা বিক্রিয়া শিখলাম। ফাইন। এবার তুমি আসো 4 নম্বর বিক্রিয়াতে। তুমি আসো যে 4 নম্বর বিক্রিয়া। দেখো 4 আমি যা যা পড়াবো একটু মনে রাখবা, এর বাইরে আসবে না। আমি বলতে দেখবো আমরা যখন সৃজনশীলগুলো সলভ করতে যাবো তুমি দেখবে যে আমি যে বিক্রিয়াগুলো করাচ্ছি এইগুলোই, এর বাইরে কোনো কিছু নাই। কার্বনের সংখ্যা বাড়াবো এবং কমাবো, আর কিচ্ছু দরকার নয়। শুধু আমি যা যা করবো সেটা শুধু দেখো, আর কিছু লাগবে না।
এবার আসো, সবচেয়ে কমন একটা বিক্রিয়া তোমার বইতে আছে, সেটা হচ্ছে ইথাইন। এই যে ইথাইন, এই যে ইথাইন, এই যে ইথাইন, একটু ভালো করে খেয়াল করো ইথাইন। এই ইথাইনের সাথে যদি পানির বিক্রিয়া দেওয়া হয় এবং সেখানে যে সালফিউরিক অ্যাসিড 20% যদি সালফিউরিক অ্যাসিড হয়, যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% হচ্ছে মার্কিউরিক অ্যাসিড HgSO4 অথবা Ag2+ দিলে হবে। তো তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, অথবা অনেক সময় এই সালফিউরিক অ্যাসিডের H+2H+ও থাকতে পারে। এখানে যদি তুমি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তখন এই অ্যালকাইনে বা ইথাইনটা, এই যে ইথাইনটা অ্যালডিহাইডে পরিণত হয়। অ্যালডিহাইড CH3CHO, তার মানে এটা হচ্ছে ইথানল। এই যে ইথানল একটু মাথা রাখবা, এটাই কি বলা হয়? ইথানল। তো তাহলে এই বিক্রিয়াটা একটু মাথা রাখবা, দেখো এইখানে ইথানল তৈরি হয়, দ্যাটস ইট, আর কোনো কিছু চিন্তা করতে হবে না, ইথানল। আবার এই ইথাইনটা এই যৌগ থেকেও তৈরি হতে পারে। দেখ ইথাইনটা ক্যালসিয়াম কার্বাইডকে, এই যে ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা পানির উপস্থিতিতে বিক্রিয়া দিই, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, তো তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে? দেখো এই পানির উপস্থিতি বিক্রিয়া দিলে তখন এই ক্যালসিয়াম কার্বাইডটা এই তাপ দিলে এখানে কি হচ্ছে? এই ক্যালসিয়াম কার্বাইড ত্রিফল বন্ড, এখানে CH, এখানে CH, তার মানে কি পানির অণু দুইটা হবে, দুইটা পানির অণু বিক্রিয়া করে, এখানে OH। তো তাহলে এখানে তুমি একটু চিন্তা করো, এই দুইটা Hটা দুই দিকে ডুববে আর ক্যালসিয়ামটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। তো তুমি এখন প্রশ্ন করতে পারো, এটাকে যদি আমি একটু স্মার্টলি লিখি, আমি লিখলে এইভাবে লিখতে পারতাম, কার্বন তো ত্রিফল বন্ড কার্বন, আর এখানে ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম, এটার গাঠনিক সংকেত এরকম ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, একটু মনে রাখবে, এটার নাম কি বলো তো? ক্যালসিয়াম কার্বাইড। আর বলো এটার নাম কি বলো? ক্যালসিয়াম কার্বাইড। ওকে ফাইন। তো তাহলে একটু চিন্তা করো, সহজ করে চিন্তা করবা যে এই ক্যালসিয়াম কার্বাইডটা ইথাইন বা এসিটিলিনে পরিণত হচ্ছে, যে এসিটিলিনে পরিণত হচ্ছে, এসিটিলিন। এখন কার্বনের সংখ্যা যদি বাড়ানো হয়, এই ইথাইন বা ইথাইনে পরিণত হচ্ছে। আবার দেখো ইথাইন থেকে উইক অ্যাসিড পাচ্ছ, ইথানল পাচ্ছ। এখন সেমভাবে যদি এটা প্রোপাইন হইতো, তুমি যদি এখানে CH3 C ট্রিপল বন্ড CH দিতা, সেম বিক্রিয়া, যে সেম যদি বিক্রিয়া করতো একদম সেম, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল হইতো, CH3 CH2 CHO, প্রোপানল হইতো। সো কার্বনের সংখ্যা বাড়াচ্ছ, এখানেও কার্বনের সংখ্যা বাড়াচ্ছ, সো বোথ আর রাইট, কমন বিক্রিয়া। সো দিস ইজ ইউর পয়েন্ট, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এইটা হচ্ছে প্রাথমিক যে আইডিয়া। তারপর হচ্ছে ব্রোমিনের মানে অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। আমি একটু ভালো করে খেয়াল করি, যে কয়েকটা বিক্রিয়া লিখতেছি এগুলোই, এর বাইরে কোনো কিছু আসবে না। তাহলে এবার আসো যে আমি 1 2 3 4 5টা লিখলাম, এবার 6টা বিক্রিয়া, 6 নম্বর বিক্রিয়া লিখতেছি। দেখো 6 নম্বর বিক্রিয়া লিখতেছি। 6 নম্বর বিক্রিয়াটা হচ্ছে ব্রোমিন দ্রবণ। দেখো এখানে ডাবল বন্ড CH2 আছে, এটা হচ্ছে অ্যালকিন আছে। ওকে ফাইন। এই অ্যালকিনকে যদি আমরা দেখো এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এই অ্যালকিনটা অ্যালকেনে পরিণত হচ্ছে, CH3 তে পরিণত হচ্ছে অ্যালকেন, তার মানে ইথেনে পরিণত হচ্ছে, এটা একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হচ্ছে যে এই ত্রিফল বন্ড এখানে অসম্পৃক্ততা মানে কি? কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন অসম্পৃক্ত যৌগ, কার্বন যদি ত্রিবন্ধন থাকে সেটা অসম্পৃক্ত যৌগ। তো তাহলে তুমি একটু চিন্তা করো যে এখানে যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, যে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ব্রোমিন বর্ণ হচ্ছে লাল বর্ণ, এই যে লাল বর্ণ, লাল। এই ব্রোমিনের লাল বর্ণটা এই বর্ণহীন হয়ে গিয়ে কি উৎপন্ন হবে জানো? এটা আমি একটু দেখো, এই CH2 এখানে দিলাম, CH2 এখানে দিলাম, এই পাশে আমি দিই যাতে সুবিধা হয়, CH2, আর এখানে CH2 হবে, ইটস ওকে। তো মাঝখানে একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনে ভেঙে যাবে, তো ভেঙে গিয়ে এখানে একটা ব্রোমিন উৎপন্ন হবে আর এখানে একটা ব্রোমিন উৎপন্ন হবে, তাহলে এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমোইথেন। 1 এবং 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে, 1,2 ডাইব্রোমোইথেন, এই যে ডাইব্রোমোইথেন, একটু খেয়াল করো, ডাইব্রোমোইথেন, একটু মাথা রাখো, এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমোইথেন, একটু মাথা রাখবে, এটার নাম কি বলো তো? 1,2 ডাইব্রোমোইথেন, দ্যাটস ইট, আর কিছু চিন্তা করতে হবে না। এখন আসো, এখানে এই লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেছে, এটা বর্ণহীন, এই যে বর্ণহীন হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? যে অসম্পৃক্ততার পরীক্ষা ব্রোমিনের। ঠিক সেমভাবে ইথাইনে যদি আমি করি, যে বর্ণহীন, দেখো 4 নম্বর 5 নম্বর, এটা কয় নম্বর বিক্রিয়া গেল? 6 নম্বর, 6 নম্বর, এর 7 নম্বর, এই 7 নম্বর বিক্রিয়া যদি আমি করি, সেম ট্রিপল বন্ড CH দিলে, আর এখানে দিলে ব্রোমিন, যদি আমার 2টা ব্রোমিন যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমার C সিঙ্গেল বন্ড, এখানে একটা হাইড্রোজেন একটা হবে, এখানে একটা হাইড্রোজেন, ব্রোমিন এখানে একটা হবে, এখানে একটা ব্রোমিন, আবার এখানে একটা ব্রোমিন হবে, আবার এখানে একটা ব্রোমিন হবে, তার মানে কি বোঝাচ্ছে? ব্রোমিন 4টা হয়ে গেল। তাহলে এখানে দেখো 1 1 2 2, এই যে 2 2 ডাইব্রোমোইথেন, এই যে ডাইব্রোমোইথেন, একটু খেয়াল করো, ডাইব্রোমোইথেন, একটু খেয়াল করো,
1122 ডাইব্রোমোইথেন। একটু খেয়াল করো কি বলো তো, 1122 ডাইব্রোমোইথেন। আবার বলো 1122 ডাইব্রোমোইথেন, দিস ইজ ইউর ফ্যাক্টর, আর কোনো কিছু না। তো তাহলে এখন একটু চিন্তা করো যে এখানে বর্ণহীন যে করলাম, এই বর্ণহীনের পরীক্ষাটা আরেকটা, অসম্পৃক্তের পরীক্ষা আরেকটা হতে পারে। দেখো এখান থেকে যদি আমি এই অসম্পৃক্তের পরীক্ষা এখানে 8 নাম্বার বিক্রিয়া যদি আমি দিই, তাহলে দেখো এই কার্বন ডাবল বন্ড, কার্বন এখানে হাইড্রোজেন যদি হয়, এখানে হাইড্রোজেন যদি হয়, তাহলে তুমি একটু খেয়াল করো যে এখানে যদি আমি পানির উপস্থিতিতে জাইমান অক্সিজেন, এই যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেন KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এই পারম্যাঙ্গানেটটা মানে পারম্যাঙ্গানেটটা এই জাইমান অক্সিজেন মানে সদ্যপ্রস্তুত অক্সিজেন, তাহলে এটার বর্ণ কি থাকে, গোলাপি বর্ণ থাকে। এই বর্ণটা বর্ণহীন হয়ে গিয়ে কি হবে জানো, এই CH2 তো, এখানে CH2 তো, তাহলে এখানে একটা ওই যুক্ত হবে, এখানে একটা ওই যুক্ত হবে, তাহলে এখানে কি ডাইহাইড্রোক্সি ইথেন হতে পারে, ডাইহাইড্রোক্সি ইথেন হতে পারে, অথবা ডাইঅল হতে পারে। তো তার মানে এখানে কি এটা হচ্ছে বেগুনি গোলাপি বর্ণ, গোলাপি। এই বর্ণটা বর্ণহীন, এখানে বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন। তাহলে এটাও কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা, এগুলো সব অসম্পৃক্ততার পরীক্ষা। তার মানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এগুলো ভেঙে যাচ্ছে, দ্যাটস ইট, আর কিছু নেই। তাহলে আমরা জাস্ট এই বেসিকটা লজিকটা শিখলাম। এবার আমরা শিখবো, দেখো সবচেয়ে মানে বেস্ট যে পার্টটা, সেটা আমরা শিখবো। দেখো এই বেস্ট পার্টটা কি, সেটা হচ্ছে এই কার্বন। দেখো মনে রাখবা, এই লজিকটা যদি মনে রাখতে পারো, দ্যাটস ইট। দেখো মনে করো এই অ্যালকোহলকে যদি জারিত করা হয়, মনে রাখবা এই অ্যালকোহলকে যদি জারিত করা হয়, যে কোনো অ্যালকোহলকে, আমি এখানে যদি আমি ইথানল দিয়ে শুরু করি, CH3, এই যে কমন বিক্রিয়া CH2OH, এই বিক্রিয়াকে যদি জারিত করি, আমি জারিত করা মানে হচ্ছে জাইমান অক্সিজেন, তাহলে এটা পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম Cr2O7 প্লাস H2SO4। একটু খেয়াল করো, এটা যদি আমরা বিক্রিয়া করি, তাহলে এটা অ্যালডিহাইডে পরিণত হবে, CH3CHO অ্যালডিহাইডে পরিণত হবে। অ্যালডিহাইডকে যদি আবার জারিত করি সেম প্রোডাক্ট দিয়ে যদি জারিত করি, তাহলে এটা ওইক অ্যাসিডে পরিণত হবে, CH3COOH, এই যে OH, ওইক অ্যাসিডে পরিণত হবে, আর কিছু হবে না, CH3COOH এ পরিণত হবে। তাহলে এখন আমার যে মেইন কনসেপ্টটা, যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে ওইক অ্যাসিড। আবার যদি এটা উল্টা করো, বিজারিত করো মানে জাইমান হাইড্রোজেন দিয়ে যদি বিজারিত করো, উল্টা হবে। দেখো এটাকে যদি বিজারিত করো জাইমান হাইড্রোজেন দিয়ে, তো জাইমান হাইড্রোজেনটা কি হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে জাইমান হাইড্রোজেন, তাহলে এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা এই যৌগটা জাইমান হাইড্রোজেন প্রডিউস করে। তাহলে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে ওইক অ্যাসিড। এই কনসেপ্টটাই শুধু মাথায় রাখবা, আমি আর কিছু দরকার নাই। অ্যালকোহলকে জারিত করলে, দেখো অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে ওইক অ্যাসিড, দ্যাটস ইট, আর কোনো কিছু তোমার চিন্তা করতে হবে না। আমি আবার বলছি, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারিত করলে ওইক অ্যাসিড। এবার তুমি একটু চিন্তা করো, এই যৌগটা থেকে যেটা সবচেয়ে কমন আসে, কার্বনের সংখ্যা কমানোর ব্যাপারটা যেটা আসে, মানে কার্বনের সংখ্যা কমানোর ব্যাপারটা যেটা আসে, দেখো এই কার্বনের সংখ্যা কমাচ্ছে কীভাবে, এই RCOONA, এই যে RCOONA। আচ্ছা আমি তো এখানে আর দিয়ে দিলাম, এখানে আমি ওইক অ্যাসিড দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো এখানে এই যে CH3 দিই, তাহলে আমার এখানে আর সুবিধা, আরটা আর না দিই। তো এখন তুমি যদি একটু চিন্তা করো এখান থেকে, যে এই CH3COOH, এটাকে যদি তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও, তাহলে কি উৎপন্ন হবে, যে CH3COONA, এই যে সোডিয়াম ইথানয়েড, এই যে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে, যে ইথানয়েড উৎপন্ন হবে, ইথানয়েড। এখন তুমি একটু চিন্তা করো, এটা সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়েছে স্টকে। এখন আমি এই সোডিয়াম ইথানয়েডকে আমি অ্যালকেনে পরিণত করবো, কার্বনের সংখ্যা কমিয়ে ফেলবো। তাহলে কার্বনের সংখ্যা যদি কমাতে চাই, এই যে কার্বনের সংখ্যা যদি কমাবো, এই যে কার্বনের সংখ্যা কমাবো, তাহলে এই যে CH3 সোডিয়াম ইথানয়েডকে, এই যে সোডিয়াম ইথানয়েডকে, অথবা সোডিয়াম এসিটেটও বলা হয়, এটার অপর নাম হচ্ছে সোডিয়াম এসিটেট। তোমরা শুধু পরীক্ষায় যাওয়ার আগে আমার এই ভিডিওটা শুধু দেখে যাও, আর কিচ্ছু লাগবে না। এই কয়েকটা জিনিস যদি তুমি ধারাবাহিকভাবে দেখে যাও, যেরকম প্রশ্ন আসবে, আমি দেখাচ্ছি তো তোমাকে কত সহজে আসবে। এর যদি বিক্রিয়া করে দেখো, এই সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, যে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটাকে সোডালাইম বলা হয়, একসাথে সোডালাইম বলা হয়। তাহলে বিক্রিয়া যদি করি, তাহলে তুমি দেখো এই জায়গাতে আমার এই পয়েন্টে এই কার্বনটা কমে গিয়ে, দেখো এই কার্বনটা কমে গিয়ে সোডিয়াম কার্বনেটে পরিণত হবে, যে সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একটু মাথায় রাখবা। মানে ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বনের সংখ্যা কমে যাচ্ছে। তো কার্বনের সংখ্যা যদি কমে যায়, তাহলে দেখো এই জায়গাতে কার্বনের সংখ্যা কমে যাচ্ছে, তো কমে গেলে কি উৎপন্ন হচ্ছে, প্লাস
CH3 তো এখানে CH3 তো একটা H এখানে তার সাথে যুক্ত হবে। তো আমরা জানি CH3 এর সাথে H যুক্ত হলে CH4 হয়ে যাবে, মানে মিথেন হয়ে গেছে, মিথেন। তো তাহলে বাবারে এখন তুমি একটু চিন্তা করো, যদি আমি 2 কার্বন থেকে 1 কার্বন আনতে চাই, তাহলে আমি প্রথমে অ্যালকোহল বানাবো, অ্যালকোহলকে অ্যালডিহাইড বানাবো, অ্যালডিহাইডকে উইক অ্যাসিড বানাবো, উইক অ্যাসিডকে সোডিয়াম অ্যালকানয়েড বা ইথানয়েড বানাবো। এটাকে যদি আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া দিই তাহলে আমি মিথেন পাবো। এখন যদি মনে করো এখানে যদি কার্বনের সংখ্যা মানে প্রোপানল হয়, কীভাবে বলো তো, প্রোপানল, যদি এটা প্রোপানল হয় তাহলে প্রোপানেল হবে, প্রোপানোইক অ্যাসিড হবে, দেন এখানে পাবো ইথেন, প্রোপানেল থেকে ইথেন পাবো। এইভাবে আমি কার্বনের সংখ্যা একটা একটা কমার ব্যাপারটা এইভাবে ঘটে, কার্বনের সংখ্যা কমার ব্যাপারটা, এটা হচ্ছে কার্বনের সংখ্যা কমানো। এই পুরো প্রসেসটা হচ্ছে কার্বন সংখ্যা কমানো, কার্বন সংখ্যা কমানো, কার্বন সংখ্যা কমানো। এখন তুমি দেখো এই কমানো, এখন তুমি দেখো এই অ্যালকোহলে পরিণত করতে গেলে, কিছুক্ষণ আগে তোমাদেরকে অ্যালকোহলে পরিণত করার প্রসেসগুলো বলে দিছি, যে এখান থেকে অ্যালকোহলে কেমনে পরিণত করা যায়, যে অ্যালকোহলে পরিণত করা, যে একদম প্রথমে এই অ্যালকোহলে পরিণত করার প্রসেসটা বলে দিছি, অ্যালকোহলে কেমনে পরিণত করবে, যে অ্যালকোহলে কেমনে পরিণত করবা। তো তার মানে তুমি যদি ধারাবাহিকভাবে বিক্রিয়াগুলো যদি দেখো, তাহলে তুমি দেখবে যে বারবারই একই জিনিস বারবার আসছে, একই ব্যাপার বারবার আসতেছে। তো একই ব্যাপার যখন বারবার আসবে তখন তোমার কাছে আর কঠিন মনে হবে না, কঠিন মনে হবে না, একদমই কঠিন মনে হবে। তো তাহলে এবার আসো, পরীক্ষাতে এই কয়টা জিনিস আসতেছে, এই অ্যালডিহাইড থেকে এই যে উইক অ্যাসিড থেকে এটা কার্বনের সংখ্যা কমানো হচ্ছে, এইভাবে কমানো হয়, কার্বনের সংখ্যা এইভাবে কমানো হয়। এবার আমরা যদি চিন্তা করি যে কার্বনের সংখ্যা বাড়াবো, এটা একটা বোর্ডে আসছিল কার্বনের সংখ্যা বাড়ানো, তাহলে কার্বনের সংখ্যা বাড়ানোর ব্যাপারটা তোমাকে জানতে হবে। ওকে ফাইন, আসো যে কার্বনের সংখ্যা বাড়াবো, কার্বনের সংখ্যা বাড়াবো, যে কার্বন সংখ্যা বাড়ানো, এই যে কার্বন সংখ্যা বাড়াবো, এই যে সংখ্যা বাড়ানো, এই যে বাড়ানো, তার মানে কি কার্বনের সংখ্যা যদি বাড়াই, তাহলে এখানে দেখো এই কার্বন সংখ্যা যদি বাড়াই, প্রথমে দেখো এই অ্যালকিন থেকে যদি এখানে C ডাবল বন্ড CH2, এই যৌগটা থেকে আমি কি তৈরি করতে চাই, আমি মনে করলাম যে এই যৌগটা থেকে আমি প্রোপেন তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? প্রোপেন তৈরি করতে চাই। তাহলে এটা হচ্ছে অ্যালকিন থেকে আমি প্রোপেন তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? এই যে প্রোপেন, এই যে এই C2H4 থেকে প্রোপেন তৈরি করতে চাই, C3H6 8, এই যে H8 তৈরি করতে চাই, এই যে রূপান্তর করতে চাই। তাহলে আমি কি করতে হবে? আসো, এই কার্বন সংখ্যা বাড়াচ্ছি কিভাবে। প্রথম কাজ হচ্ছে আমাকে HCN দ্বারা বিক্রিয়া করতে হবে, যে এই যে এই অথবা ক্যাসিয়ান দ্বারা বিক্রি করতে হবে, ক্যাসিয়ান দ্বারা বিক্রি, যে ক্যাসিয়ান পটাশিয়াম সায়ানাইড দ্বারা বিক্রি করতে হবে, বিক্রিয়া করাইতে হবে। তো এখানে তাপমাত্রা দাও H+ এর উপস্থিতিতে। তাহলে এখানে দেখো এই ক্যাসিয়ানে, আচ্ছা যেহেতু আমরা একটু খেয়াল করো যে ক্যাসিয়ানের আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ক্লোরিন বানাবো। এটাকে এই ক্যাসিয়ানে যোগ করার আগে আমরা তাকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে। অ্যালকাইল হ্যালাইড বানালে HCl দেবো। তো HCl যদি দিই তাহলে এখানে CH3CH2Cl হবে। এই যে HCl কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটা দিলাম, তাহলে অ্যালকাইল হ্যালাইড, এটাকে যদি আমরা আবার ক্যাসিয়ানের সাথে বিক্রিয়া দিই, দেখো এটাকে আমরা ক্যাসিয়ানের সাথে বিক্রিয়া দেবো, তার মানে CH3CH2Cl, এটার সাথে আমি ক্যাসিয়ানের সাথে পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া দেবো, ক্যাসিয়ানের সাথে বিক্রিয়া দেবো, CN সায়ানাইড। তাহলে বিক্রিয়া যদি দিই তাহলে দেখো এখানে H+ এর উপস্থিতিতে তাপ দেবো। তো তাহলে এখানে আমার ইথানে যে CH3CH2 সায়ানাইড, এই যে দেখো জাস্ট এই ক্লোরিনকে সরিয়ে সায়ানাইড যুক্ত হচ্ছে। তাহলে এখানে দেখো এই ক্লোরিনকে সরিয়ে যখন সায়ানাইড যুক্ত হলো, যে CN-টা যুক্ত হলো, তো প্লাস এখানে ক্যাসিয়াল হলো। তাহলে তুমি বলো কার্বনের সংখ্যা একটা বেড়ে গেছে, কার্বনের সংখ্যা একটা বেড়ে গেছে। তো কার্বনের সংখ্যা যদি বেড়ে যায় তখন দেখো এইটাকে এবার দেখো, এটা প্রথম দ্বিতীয়, তারপর দেখো CH3CH2CN, এই CN-টাকে যদি আমি পানির উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি বিক্রিয়া দিয়ে HCl দিয়ে বিক্রিয়া করায়, তাহলে এখানে CH3CH2COOH, এই যে তার মানে প্রোপানোইক অ্যাসিড হয়ে যাবে, যে প্রোপানোইক অ্যাসিড হয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট, আর কিচ্ছু লাগবে না। এই যে কার্বনের সংখ্যা বাড়ানোর সিস্টেমটা, তাহলে এটা কার্বনের সংখ্যা কমাইলাম, আবার কার্বনের সংখ্যা বাড়াচ্ছি। তো বাড়লে এবার তুমি দেখো সবাই একটু চিন্তা করো সহজ করে। তো কার্বনের সংখ্যা বাড়ালাম, তো বাড়ালে কি হলো দেখো, যে আবার এটাকে আমার কি হয়েছে CH3CH2COOH কে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিতে হবে। তো বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? CH3CH2COONA, সোডিয়াম। দেখো সোডিয়াম প্রোপানয়েড, কেন প্রোপানয়েড? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন মানে প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, এই যে প্রোপানয়েড। তো এবার এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দাও। ওকে ফাইন। আচ্ছা এবার আবার হয়ে যাচ্ছে, এটা কি বলে এই তোমার আবার কার্বনের সংখ্যা তো ডাবলই হয়ে যাচ্ছে, সো দরকার নেই আমার। তো তাহলে আমার কাজ হচ্ছে যে কি প্রোপেন বানাইতে হবে। ওকে ফাইন, প্রোপেন বানাও। তো প্রোপেন বানালে আমি বানাচ্ছি, সহজ করে বানাচ্ছি, ওকে।
আমি তাহলে এখানে তো আবার কার্বনিক, আমি যদি আবার যদি কমাই, মানে কার্বনের সংখ্যা যদি আমি যদি আবার যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিই, তাহলে তো সেক্ষেত্রে আমার ইয়ে হচ্ছে না, মানে ওই আগের যোগটা পাচ্ছে না। তাহলে এখানে দেখো পরীক্ষা তোমার যেটা আসতে পারে, পরীক্ষা এতটুকু পর্যন্ত আসতে পারে, যে এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত আসতে পারে একটা পয়েন্ট, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা পয়েন্ট, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো আমি দেখাবো যে আমি যেহেতু লিখে ফেলছি তাহলে আমাকে দেখাইতে হবে, তা আমি দেখাচ্ছি, যেটা লাগবে না কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি, সেটা তোমাকে আমি একটু দেখা দিচ্ছি। আমার এখানে প্রোপানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম, কার্বন সংখ্যা পেয়ে গেলে প্রোপানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। এবার আমি যে কাজটা করব, এটা আমি বাড়তি লিখলাম, ওকে ফাইন, নো প্রবলেম। আমি এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রোপানোয়িক অ্যাসিডকে, যে প্রোপানোয়িক অ্যাসিড CH2COOH, এই প্রোপানোয়িককে বিজারিত করব। আমি কিছুক্ষণ আগে বলছি যে বিজারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, CH3CH2CHO পাওয়া যায়। এটাকে যদি আমি আবার বিজারিত করি, কিছুক্ষণ আগে বললাম, তাহলে CH3CH2CH2OH প্রোপানল পাওয়া যায়। এবার প্রোপানলকে যদি আমি আবার বিক্রিয়া করাই, কার সাথে বিক্রিয়া করাই? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহলিকের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে অ্যালকোহলিক সাথে অ্যালকিন উৎপন্ন হবে, তাহলে CH3CH ডাবল বন্ড CH2, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। এই অ্যালকিনকে যদি আবার আমি এই নিকেল প্রভাবের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, যে হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাই, তাহলে বিক্রিয়া করে, তাহলে এই নিকেলটা কি উৎপন্ন হবে? CH3CH2 দেন CH3 উৎপন্ন। তাহলে আমি দেখো C3, এই যে C3H8 পাইলাম কিনা, তাহলে দেখো জাস্ট লজিক, আর কিচ্ছু না। জারিত করলে যেটা হয়, বিজারিত করলে তার উল্টো হয়। এই বিক্রিয়াটা কিছুক্ষণ আগে তোমাকে আমি দেখালাম, যে জারিত করলে যেটা হবে, বিজারিত করলে তার উল্টা ঘটবে, যে উল্টা ঘটবে। তাহলে এটা হচ্ছে, এটা অ্যালকোহল, তাহলে এটার নাম হচ্ছে ইথানল। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এটার নাম হচ্ছে ইথানেল। আর এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়, অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা ভিনেগার। এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিডও বলতে পারি, আর কিচ্ছু লাগবে না। শুধু এই কথাগুলো, এই বিক্রিয়াগুলো শুধু কয়েকবার দেখো, দেখবা যে আমি এখন তোমাকে যখন উদ্দীপকগুলো যাব, এই কথাগুলো বারবার আসবে, একই কথা, আর কোনো টেনশনই লাগবে না তোমার, ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কার্বনের সংখ্যা কমাইলাম, আবার কার্বনের সংখ্যা বাড়ালাম, তাহলে দুইটা প্রসেস জানলাম আমরা, কার্বনের সংখ্যা কমানো আর এটা হচ্ছে কার্বনের সংখ্যা বাড়ানো, দুইটা প্রসেস আমরা জেনে গেলাম। যে কার্বনের সংখ্যা বাড়াইতে গেলে এই যৌগটা আনতে হবে, অথবা ব্রোমিনের সাথে বিক্রিয়া দিতে হবে, তাহলে এইখানে আমার এই বিক্রিয়াটা হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। এবার আরেকটা টপিক তোমার সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারের 3টা বিক্রিয়া লাগবে, যে 3টা পলিমারকরণ বিক্রিয়া, যে পলিমারকরণ বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া তুমি শুধু শিখতে পারলে হবে। দেখো একটা হচ্ছে খুব সংখ্যা ইথিন, এই যে C ডাবল বন্ড সি, এখানে C দিয়ে ইথিন থেকে, এই N সংখ্যক ইথিন থেকে যদি আমরা উচ্চ চাপ দিই, 1000 অ্যাটমসফিয়ার তাপমাত্রা, চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া দিই, এবং এটাতে আমরা সামান্য পরিমাণে যদি আমরা বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে? এই যে N সংখ্যক, এই সামান্য অক্সিজেন লাগবে, এই অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া, তাহলে এখানে N সংখ্যক, এই যে C সিঙ্গেল বন্ড হয়ে এখানে CH2, এখানে CH2 হয়ে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তাহলে এটা N সংখ্যক, এটা Nটা এখানে হবে না, Nটা এখানে হবে, তাহলে এইটা বারবার হবে, তাহলে এটার নাম হচ্ছে ইথিন। N সংখ্যক ইথিন, এটা কিন্তু এটা কিন্তু একটা অণু, আর এখানে N সংখ্যক আলাদা, আর এটা কিন্তু একটা দৈত্যাকার অণু, বিশাল লম্বাকার শিকল তৈরি করবে, তাহলে এটার নাম হচ্ছে পলিথিন। পলিইথিন আর কি, পলিথিন সংক্ষেপে বলে, আর এটার নাম হচ্ছে ইথিন। N সংখ্যক ইথিন থেকে পলিথিন পাওয়া যায়, একটা বিক্রিয়া। দ্বিতীয় নম্বর বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার পরীক্ষা আসছে, সেটা হচ্ছে প্রোপিন। এই যে CH3CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে N সংখ্যক প্রোপিন থেকে আমি উচ্চ চাপ এবং তাপ, এই যে উচ্চ চাপ এবং তাপ, এটাতে অনেক সময় তোমার তোমার এখানে বলা হয়েছে 140 অ্যাটমসফিয়ার এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে, তখন সেক্ষেত্রে কি উৎপন্ন, দেখো একটু ভালো করে খেয়াল করো। এখানে আমার এই N সংখ্যক, তো জাস্ট আমি CH2 এখানে লিখলাম, সিঙ্গেল বন্ড দিয়ে CH2 এখানে লিখলাম, তাহলে এই একটা হাত এখানে CH এর, একটু ভালো করে খেয়াল করো, যে কোনো একটা হাতকে যদি আমি কমিয়ে দিয়ে এই উপরে একটা CH3 যদি লিখি, তাহলে দেখো CH3টাকে আমি উপরে লিখলাম, বাট এই মাঝখানে দ্বিবন্ধনটা, এই পাশে একটা হাত খালি, এই পাশে একটা হাত খালি, তাহলে এটার নাম হচ্ছে এই N সংখ্যক হবে, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। এটা হচ্ছে প্রোপিন, এটা প্রোপিন, এই যে প্রোপিন, আর এটা হচ্ছে পলিপ্রোপিন হবে। তাহলে দেখ এই দুইটা বিক্রিয়া গেল, একটা গেল, দুইটা বিক্রিয়া গেল। এরপরে আমরা
আরেকটা বিক্রিয়া আমরা জানি, সেটা হচ্ছে যে এটা এই বিক্রিয়াটা একটু জানতে হবে। এটা 1 নাম্বার পলিমারকরণ, 2 নাম্বার। আরেকটা হচ্ছে পিবিসি, পলিভিনাইল ক্লোরাইড। দেখো CH2 ডাবল বন্ড CH, এখানে Cl, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যে ভিনাইল ক্লোরাইড, যে ভিনাইল, তার বাণিজ্যিক নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডটা N সংখ্যক যদি হয়, তাহলে উচ্চ চাপ এবং তাপে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি, যে টাইটেনিয়াম ক্লোরাইড ট্রাইক্লোরাইডের উপস্থিতি বিক্রিয়া করলে যে উচ্চ চাপ ও তাপ, তো তাহলে এই বিক্রিয়াটা কি উৎপন্ন হবে? এখানে যদি বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে খুব সোজা, তুমি উচ্চ তাপ দাও, প্রভাবক দাও, যদি মনে না থাকে দ্যাটস ইট। উচ্চ চাপ এখানে প্রভাবক দাও, প্রভাবক বাংলাতে লিখতে পারে, দ্যাট ইজ আপ টু ইউ। তো এটা যদি দেখো, তাহলে দেখো এখানে এই সেম এটার মতোই সবগুলো ঠিক থাকবে, দুই পাশে দুইটা হাত খালি হবে। তাহলে দেখো CH2, এখানে CH ও Cl-টাকে একটু উপরে সুন্দরের জন্য লিখে, এই পাশে একটা হাত খালি, এই পাশে একটা হাত খালি, এই N সংখ্যক, এটার নাম হচ্ছে পিবিসি বা পলিভিনাইল ক্লোরাইড, পিবিসি বা পলিভিনাইল ক্লোরাইড, দ্যাটস ইট। এই 3টা বিক্রিয়া তোমার পলিথিনে রাখা আসে, 3টা বিক্রিয়া তোমার আসে, আর কোনো ঝামেলা নেই, সিম্পল। এগুলো তুমি খুব সহজে তুমি পারবে, এই 3টা বিক্রিয়া পলিমারকরণের জন্য এই 3টা বিক্রিয়া আসে, আর পলিমারকরণ থেকে আসে না। লাস্ট যেটা আসে, আরেকটা প্রশ্ন হয়তো তোমাদের সিলেবাসে নাও থাকতে পারে, তারপর আমি একটু বলাচ্ছি, যে এটা হচ্ছে নাইলন 66 বা নৈলন 66, এটা পরীক্ষা আসে। নৈলন 66, দেখো এই নৈলন 66 যেটা, সেটা কিভাবে আসে দেখো, নৈলন 66 বা নাইলন 66, দেখো নৈলন বা নাইলন 66, আচ্ছা নৈলনই লিখি 66। এখন তুমি একটু খেয়াল করো, এটা 6, তার মানে এখানেও 6 কার্বন, ওইখানেও 6 কার্বন, এটাও একটা পলিমার। বাট এখানে তুমি একটু খেয়াল করো, এডিফিক অ্যাসিড, এই যে HOOC CH2, এটা 4বার, এটা 4বার, তার মানে কি COOH, এটা 4বার, তার মানে কি CH2 তাহলে এখানে 4বার হয়ে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 6 কার্বন হলো। এটার নাম হচ্ছে এডিফিক অ্যাসিড। আর এখানের ভিতরে ডাইমিন, এই যে হাইড্রোজেন আর এখানে নাইট্রোজেন, এমিন, এখানে কার্বন 6 কার্বন, দেখো এই CH2, এটা 6 কার্বন, তাহলে এই NH2 6 কার্বন। যখন এরকম দুইটা যৌগ যখন বিক্রিয়া করবে, N সংখ্যক যৌগ বিক্রিয়া করবে, তখন তুমি দেখো একদম কিচ্ছু চিন্তা করার দরকার নাই, তুমি জাস্ট মাথায় রাখবা যে এটার হাইড্রোজেন যেটা আছে, এটার 2টা হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন মিলে কি তৈরি হবে বলো তো? পানি তৈরি হয়ে যাবে। তাহলে এটার একটা হাইড্রোজেন এবং এটার একটা হাইড্রোজেন আর এখানে OH, এই 2টা মিলে কি তৈরি হয়ে যাবে বলো তো? এই 2টা মিলে কি তৈরি হয়ে যাবে বলো? এই পানি তৈরি হবে। তো তুমি একটু দেখো, আমি এখানে এই C, তো এই যে C ডাবল বন্ড O লিখে রাখলাম, এখানে হাত খালি রাখলাম, এই যে CO, এই যে এটা এই C ডাবল বন্ড O লিখলাম, OH-টা চলে গেছে মনে করলাম। দেন আমার এখানে C, তো CH2, আমি এখানে কি লিখলাম, এটা 4 কার্বন লিখলাম। তুমি একটু জাস্ট খেয়াল করো, আর কিচ্ছু লাগবে না। তো তাহলে তোমার যদি একটু মাথায় ঢুকে 4টা, আর এখানে C, তো ডাবল বন্ড O, তাহলে তুমি একটু খেয়াল করো, এই জায়গায় যদি একটা চলে যায়, দেন এইখানে একটা নাইট্রোজেন হবে, আর এইখানে হাইড্রোজেন একটা চলে গেছে, তাহলে মানে এখানে একটা হাইড্রোজেন তার থাকবে, আর এখানে এই যে CH2, এটা কয়বার? 6 বার। তার মানে আমার মূল কাহিনী হচ্ছে এই জায়গাতে, অন্য কোথাও না, এই জায়গাতে। এটার নাম পেপটাইড বন্ধন বলে, এটাকে পেপটাইড বন্ধন বলে। তাহলে তুমি একটু খেয়াল করো, এই জায়গাতে আর বাকিটা এই যে NH, এখানে একটা আবার হাত খালি, এই H-টাকে তুমি উপরে তুলে দিলে, H-টাকে যদি তুমি উপরে তুলে দাও, এই যে H-টাকে উপরে তুলে দাও, তাহলে হাত খালি। তাহলে এইভাবে এরকম করে N সংখ্যক, এটার নাম হচ্ছে নাইলন 66। তাহলে আমি যদি এই 2টা যৌগের সংকেত মনে রাখি, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা OH চলে যাবে, জাস্ট কানেকশনটা করে দেবো, এই যে কানেকশনটা করে দেবো, আর বাকি মানটা আমার মনে থাকবে। তাহলে ডাইএমিন, এই যে এটার নাম হচ্ছে তোমার এখানে 6 কার্বন যেহেতু আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে ডাইএমিনো হেক্সানও বলতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি, তোমার বইতে আরেকটা নাম দেওয়া আছে, ডাইএমিনো হেক্সান বলে বেটার, এই যে ডাইএমিনো হেক্সান 16 ডাইএমিনো হেক্সান, যে 1 নম্বর কার্বনে অ্যামিনো মূলক আছে, 2 নম্বর কার্বনে অ্যামিনো মূলক আছে, ঠিক আছে? তাহলে ডাইএমিনো হেক্সানও বলা হয় এটাকে। তো মূল কাজ হচ্ছে 6টা কার্বন থাকবে, এখানেও 6টা কার্বন থাকবে, তো 6টা কার্বন মিলে এই যে এটার নাম হচ্ছে নৈলন 66, এটার নাম হচ্ছে নৈলন 66, এই যে নৈলন 66, মানে 6 কার্বন এনাফ। এবার আমরা খেলা দেখবো, এই যে কথা এটা দেখবো যে কিভাবে আমরা প্রশ্নগুলো সলভ করবো। দেখো কার্বনের সংখ্যা বাড়ানো শিখেছি, কমানো শিখেছি, আরেকটা একটু শিখাইনি, আমার কাছে মনে হচ্ছে আরেকটা, যেটা কার্বনের সংখ্যা বাড়ানোতে, যেটার নাম হচ্ছে আরেকটা শিখানো উচিত, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। দেখো এই উডস বিক্রিয়া কার্বনের সংখ্যা বাড়ানোতে, উডস বিক্রিয়াতে দেখো CH3Cl, দুইটা, এবার যদি 2টা যৌগ যদি বিক্রিয়া করে, তাহলে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথারে, তাহলে দেখো এখানে 1 কার্বন পাইছো,
তাহলে এই যৌগটা এই দুইটা কার্বন এখানে দুই যৌগ না, তাহলে CH3 ডাবল হয়ে যাচ্ছে, দেখো CH3 ডাবল হয়ে যাবে, তাহলে ইথেন হয়ে যাবে, যে ইথেন হয়ে যাবে, আর এখানে দুইটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখন তুমি আমাকে বলো যে এখানে যত কার্বন দিবা, যত কার্বন অ্যালকাইল মূলক দিবা, তার ডাবল সংখ্যক অ্যালকেন পাবা। তাহলে এটাও কার্বনের সংখ্যা বাড়ানো। তো এখানে যদি 2 কার্বন দাও, এখানে যদি এরকম দাও CH3 CH2, এখানে Cl দাও, তাহলে এখানে দুইটা NH সোডিয়াম দাও, দুইটা বিক্রিয়া দাও, তাহলে সেক্ষেত্রে শুষ্কই তাহলে CH3 CH2 দেন CH2 দেন CH3 হয়ে যাবে। তাহলে আমাকে বলো কয় কার্বন? 4 কার্বন। এই যে 2 কার্বন হলে 4 কার্বন যৌগ, তাহলে এটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে 4 কার্বন যদি হয়, এটার নাম হচ্ছে বিউটেন। এই যে বিউটেন হবে, বিউটেন পাইলে প্লাস দুইটা NaCl, দুইটা Na এখানে Cl পাইলে, দ্যাটস ইট। এটাকে উডস বিক্রিয়া বলে। তার মানে যত কার্বনওয়ালা অ্যালকাইল দিবা, তার ডাবল কার্বনওয়ালা অ্যালকেন পাবা। এই হচ্ছে আমাদের কার্বন বাড়ানোর যে সূত্রটা, সেটাই। তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি আসে, পুরো ব্রিফটা আমার শেষ, পুরো ব্রিফটা আমার কি কি আসে শেষ। তাহলে এবার আমার কাজ কি? এবার কাজ হচ্ছে প্রশ্ন সলভ করা। আমরা এখন সিকিউ যখন সলভ করতে যাব তখন আমাদের সব কিছু সহজ মনে হবে, কারণ কিছুক্ষণ আগে তোমাদেরকে সব কিছু পড়িয়েছি। এখন দেখো আমরা প্রথমে একটু ঢাকা বোর্ড 2025 সাল দেখবো। দেখো ঢাকা বোর্ড 2025 সাল, এই কোশ্চেনের দিকে তাকাও, যা যা পড়িয়েছি তাই দেখো, এর বাইরে আর কিছুই আসবে না ইনশাল্লাহ। প্রথমে তুমি দেখো পিটা দেওয়া আছে একটা যৌগ, কিন্তু তুমি খেয়াল করো উৎপাদের মান ইথানল দেওয়া আছে, ইথানল। তো তার মানে হচ্ছে এই জায়গাতে আমার এটা উৎপাদটা কি হবে? ইথানল। ইথানলের সংকেত কিভাবে? CH3CHO, ইথানল। তাহলে আমরা জানি 2% 20% সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেটে আমরা যদি বিক্রিয়া করি, তাহলে এটার নাম হচ্ছে ইথাইন হবে। যে ইথাইনটা, এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বিক্রিয়াটা লিখে দিলাম, যে ইথাইনটা যদি 2% মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে ইথানল তৈরি হয়। সো আমরা এই যৌগটা খুব সহজে জানলাম। এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখাইছি, আমি যদি একটু দেখাই, কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছি। সো কনসেপ্টটা যদি একটু বুঝো তাহলে আমার এখানে কোনো ঝামেলা নেই, যে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি যে এটা হচ্ছে ইথানল। সো কনসেপ্ট যদি দেখো তাহলে তোমার কাছে এগুলো কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এরপর তুমি দেখো কিউকে জারিত করলে এটা জারিত করা আর উৎপন্ন হয়, আর কি যদি আবার জারিত করি অ্যাস উৎপন্ন হয়। তাহলে কিউ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। তো আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলি যে অ্যালকোহলকে যদি জারিত করি, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তার মানে হচ্ছে ইথানল। তো ইথানলকে যদি তুমি জারিত করো তার ইথানল তৈরি হবে, CH3CHO তৈরি হবে। আবার ইথানলকে যদি আবার জারিত করো তার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH উৎপন্ন হবে। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। তো এখন তুমি উৎপাদের দিকে তাকাও, যে কি কি উৎপাদগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে। এখন যদি তুমি একটু চিন্তা করো, আমি নামগুলো লিখে দিই, এটার নাম তো জানা আছে এখানে। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটার অপর নাম হচ্ছে এসিটিক অ্যাসিড, এসিটিক অ্যাসিড। এবং সবাই মাথায় রাখবা, এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এসিটিক অ্যাসিডের কয় থেকে কয় পার্সেন্ট? 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয় বলো তো? ভিনেগার বলা হয়। ইটস ওকে, এটা একটু মাথায় রাখবা। তো তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, সেটা হচ্ছে পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা তোমাকে বের করতে বলছে। তাহলে পি যৌগটা কি বলো? ইথাইন। তো ইথাইনের অসম্পৃক্ততার পরীক্ষা কি বলো তো? C3 বন্ড সি। তো একটু খেয়াল করো, অসম্পৃক্ত ব্রোমিনের সাথে যদি পরীক্ষা দাও, যে ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা যদি তুমি দাও, 2 মোল বিক্রিয়া যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? যে এখানে জাস্ট এই একক বন্ধন হয়ে যাবে, আর এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। তো তাহলে এখানে নাম হবে কি বলো তো? 1122। এই যে 11 এটা CH হবে, H2 হবে না, CH, আর এটাও CH হবে, জাস্ট বোঝার জন্য আর কি। তো তাহলে এটা হচ্ছে 1122, এই যে 1122, এই যে 22 ডাইব্রোমো ইথেন। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ডাইব্রোমো ইথেন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম বলো তো? এটা হচ্ছে লাল বর্ণ, এই জায়গাতে লাল বর্ণ থাকবে, বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। এখানে হচ্ছে লাল বর্ণ, আর এটা হচ্ছে বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন। তাহলে এটা অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণিত হয়ে গেল। সো কনসেপ্টটা যে ইথাইনকে যদি আমরা ব্রোমিনের উপস্থিতি বিক্রিয়া দিই, তাহলে ইথাইনের দ্বিবন্ধনগুলো, মানে ইথাইনের যে পাই বন্ধন আছে, সেই বন্ধনগুলো ভেঙে পাই বন্ধন মানে কি? একটা সিগমা, যে কোনো একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, মনে রাখবা, যে কোনো এক বন্ধন সিগমা বন্ধন, আর সিগমা বন্ধন ছাড়া বাকি যা থাকে, অর্থাৎ একটা সিগমা বন্ধন, এখানে 2টা পাই বন্ধন আছে, এই পাই বন্ধন 2টা ভেঙে গিয়ে
একটা বন্ধন ভাঙলে দুইটা হাত তৈরি হবে, এই দুইটা হাতে দুইটা ব্রোমিন যুক্ত হয়েছে, তো ফলে এখানে ওভারঅল দুইটা বন্ধন যেহেতু ভাঙছে তাহলে চারটা হাত তৈরি হবে, তো চারটা হাতে চারটা ব্রোমিন যুক্ত হবে, কারণ একটা বন্ধন ভাঙলে দুই পাশে দুইটা হাত খালি হয়। দ্যাটস ইট। সো যোজনীটা ঠিক রাখবা, অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তারপর দেখো উদ্দীপকের কিউ যৌগ পলিমার এস এস্টার, তাহলে কিউ যৌগ থেকে পলিমার, যে কিউ যৌগটা হচ্ছে এটা কিউ যৌগ, এবং এস যৌগ থেকে এস্টার প্রস্তুত করা যায় কিনা, এই যে কিছুক্ষণ তোমাদেরকে পড়িয়েছি এস্টারের একটা ব্যাপার তোমাদেরকে পড়িয়েছিলাম। এস্টারটা কি আমি পড়িয়েছিলাম? দেখো এস্টারটা, আচ্ছা আমি একটু এস্টারটা তোমাদেরকে বলে দিই, আর আবার যদি না পড়িয়ে থাকে আবার একটু বলে দিই। এস্টার জিনিসটাকে, এস্টার হচ্ছে আর সি ডাবল ও আর, আর সি ডাবল ও, এটার নাম হচ্ছে এস্টার। এস্টার হচ্ছে মিষ্টি ফলের সুগন্ধ, এস্টার এটা হচ্ছে মিষ্টি ফলের সুগন্ধ, একটু মনে রাখবো। তো এটা হচ্ছে ইথানলকে যদি এই যে CH3CH2OH এই ইথানলের সাথে যদি আমরা ওই অ্যাসিডে বিক্রিয়া দিই, CH3COOH যদি বিক্রিয়া দিই, তাহলে দেখো এটার সাথে এটা বিক্রিয়া করে, দেখো এটার সাথে এটা বিক্রিয়া করে পানি হয়ে যাবে, যে এখানে উৎপন্ন করবে পানি তৈরি করবে, যে পানি তৈরি করবে, যে পানি তৈরি করবে, আর বাকি যেটা হবে তখন দেখো এই বাকি অংশটা জাস্ট এখানে দেখো CH, এই যে CH3 তো এটা হয়েছে, এই বাকি অংশে C2H5, দেখো C2H5, এই যে CH2CH3, তার মানে এটাকে সংক্ষেপে C2H5 বলা যায়। তো তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ইথাইল ইথানয়েড অথবা ইথাইল এসিডেট, এর নাম হচ্ছে ইথাইল এসিডেট, এটাই এস্টার। এই আর সি ডাবল আর, এই আর হচ্ছে মিথাইলমূলক, সি ডাবল ও এটা আর, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল এসিডেট, এটার নাম হচ্ছে ইথাইলমূলক, এই যে ইথাইলমূলক ইথাইল এসিডেট, এটার নাম হচ্ছে ইথাইল এসিডেট, ইথাইল এসিডেট, ইথাইল এসিডেট, একটু মনে রাখবা এসিডেট, এটার নাম হচ্ছে ইথাইল এসিডেট, একটু মনে রাখবা, এটার নাম কি বলো তো? ইথাইল এসিডেট, এটা একটু মাথায় রাখবা, ইথাইল এসিডেট। এখানে আর কোনো ঝামেলা নেই, শুধু কনসেপ্টটা যদি তুমি মাথায় রাখো দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। কনসেপ্টটা যদি মাথায় রাখো আর কিচ্ছু লাগবে না, তুমি যদি এই কনসেপ্টটা মাথায় রাখতে পারো তাহলে এখন দেখো এই যে সেম বিক্রিয়াটা বলছে, দেখো কিউ হচ্ছে ইথানল আর এস হচ্ছে এস হচ্ছে কি বলতো, তাহলে কিউটা হচ্ছে ইথানল, যে কিউটা হচ্ছে ইথানল CH3CH2OH, আর এসটা হচ্ছে কি বলতো ইথানোয়িক অ্যাসিড, যে CH3COOH। তো তাহলে আমরা বিক্রিয়া দিই CH3COOH এর সাথে যদি CH3CH2OH বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে এটাকে স্টারিফিকেশন বিক্রিয়া বলা হয়। তার মানে কি CH3COOH হবে এখানে, আর এখানে CH2CH3 উৎপন্ন হবে, তার মানে কি এটার নাম হচ্ছে এস্টার, ইথাইল এসিটেট এস্টার, যে ইথাইল এসিটেট, ইথাইল এসিটেট এসিডের উৎপন্ন হয়, মনে রাখবা। তাহলে কনসেপ্ট যদি বুঝো, তুমি যদি কনসেপ্ট বুঝো তাহলে তোমাকে যেরকম দেওয়া হোক না কেন তুমি পারবে, অসুবিধা হবে না। এরপরে কোশ্চেনে আসো, যে বলা হচ্ছে এখানে এক্স ও ওয়াই, এখানে একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে বলা হচ্ছে এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিড পাওয়া যায়। আমরা সবাই জানি যে এক্স ও ওয়াই দুটো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যার আণবিক ভর 28। অসম্পৃক্ত যেহেতু বলেছে তার মানে কার্বন কার্বন হয় দ্বিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে, যেহেতু 2 কার্বন বিশিষ্ট আণবিক ভর বলছে, আণবিক ভর যদি বলে তাহলে 12 দুগুণে 24 যদি হয় 2টা কার্বন হবে, আর বাকিটা এখানে কি হবে, তাহলে এখান থেকে একটু আইডিয়া করা যায়, এই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে CH2 ডাবল বন্ড, এই যে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে এক্সটা হচ্ছে, এই যে এক্সটা হচ্ছে কি বলতো ইথাই, এক্সটা হচ্ছে ইথিন। এরপর দেখো ওয়াইটা, এই ওয়াইটা হচ্ছে কি বলতো ইথাইন হবে, CH ডাবল বন্ড, দেখো CH এখানে CH ট্রিপল বন্ড CH, তাহলে এটার নাম হচ্ছে ইথাইন। এখন একটু চিন্তা করো রেকটিফাইড স্পিড কিভাবে আমরা তৈরি করব, খুব সহজভাবে চিন্তা করো রেকটিফাইড স্পিড তৈরি করব। আমরা বিশুদ্ধ অ্যালকোহল যদি পাই তো সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব, অর্থাৎ এখানে মূলত হচ্ছে অ্যালকোহলটাই তোমাকে উৎপন্ন করতে বলছে, ইথানল তৈরি করতে বলছে, এক্স যৌগ থেকে ইথানল, মূলত হচ্ছে ইথানল প্রস্তুত করতে বলছে। তাহলে দেখো এটা কিভাবে তৈরি করতে পারো, অনেকভাবে তৈরি করা যায়, তুমি তোমার মতো ইচ্ছা মতো তুমি তৈরি করতে পারবা, তোমার যদি মন চায় যেভাবে তুমি তৈরি করতে পারবা, কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি যেভাবে তৈরি করতে চাও সেভাবে তুমি তৈরি করতে পারবা, তবে এখানে মাথায় রাখতে হবে যে তোমাকে তুমি কিভাবে তুমি তৈরি করবা সেটা তোমার ইচ্ছের উপর নির্ভর করে আর কি, ঠিক আছে। তো এখানে রেকটিফাইড স্পিড কাকে বলে, রেকটিফাইড স্পিডের একটু নাম জানতে হবে তোমাকে। দেখো রেকটিফাইড স্পিড, এই যে রেকটিফাইড স্পিড হচ্ছে 95.6% বিশুদ্ধ ইথানলকে, এই যে CH3CH2OH কে আমরা জানি যে রেকটিফাইড স্পিড বলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার অ্যাকচুয়ালি এখানে কয়ভাবে তৈরি করা যায়, গাইড বইতে একরকম আছে, আমরা 2 ভাবে তৈরি করে তোমাকে দেখাবো। তো
তো প্রথমে তুমি একটু খেয়াল করো এক্স যৌগ থেকে আমি যে আনসার করি, তাহলে এক যৌগটা হচ্ছে সি ডাবল বন্ড CH2। তো আমি যদি এটাকে এই পানির উপস্থিতিতে যদি বিক্রিয়া দিই, ফসফরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড উপস্থিতি বিক্রিয়া দিই, বা ফসফরিক, তোমাদের বইতে ফসফরিক আছে H3PO4, তাহলে এটা সংযুক্ত হয়ে কি উৎপন্ন হবে, CH3 উৎপন্ন হয়ে যাবে, আর এখানে CH2OH উৎপন্ন হবে। তাহলে দেখো পানিতে দুইটা মূলক আছে, একটা হচ্ছে H আর একটা হচ্ছে OH। তো এখন এই H আর OH-টা একটাতে H ঢুকছে আর একটাতে OH ঢুকছে, তাহলে এটার নাম হচ্ছে ইথানল। ইথানল। তো প্রথমে রেক্টিফাইড স্পিড কাকে বলে বলবা, তারপর ইথানল তৈরি করবে। এটা হচ্ছে একভাবে তৈরি করা যায়, এক নিয়মে তৈরি করা যায়। দ্বিতীয় নিয়ম, তুমি যদি চাও যে না আমি আরেকটা নিয়মে তৈরি করতে চাই, তাহলে আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, বিকল্প নিয়ম। আমি বিকল্প নিয়মটাও দেখাচ্ছি, দেখো বিকল্প নিয়ম। বিকল্প নিয়ম দেখো, বিকল্প নিয়ম তুমি চাইলে বিকল্পও করতে পারবা। বিকল্পটা কিভাবে, দেখো CH2 আর এখানে হচ্ছে CH2, এখানে এর সাথে যদি তুমি HCl এর বিক্রিয়া দাও, যে HCl এর বিক্রিয়া দাও, তাহলে সেক্ষেত্রে সমযোজী বন্ধন তাপ দাও, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন, CH3CH2Cl উৎপন্ন হবে। ফাইন। তো দেন এবার যদি তুমি এটার সাথে বিক্রিয়া দাও, কি বিক্রিয়া দিবা একটু ভালো করে খেয়াল করো। এর নাম হচ্ছে ক্লোরোইথেন। এটার নাম হচ্ছে ক্লোরোইথেন। এটার নাম হচ্ছে ক্লোরোইথেন। তো এবার যদি তুমি ক্লোরোইথেনকে দেখো, এবার ক্লোরোইথেনকে CH3CH2Cl। তো তোমাকে আমি বলছি যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস দাও, যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস দাও, এই যে অ্যাকোয়াস দাও, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, অ্যাকোয়াস। যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। তাহলে তুমি খুব সহজে কি পেয়ে যাচ্ছ, CH3CH2OH উৎপন্ন হয়ে যাচ্ছে। দেখো, আর যদি এখানে যদি অ্যাকোয়াস না দিয়ে অ্যালকোহলিক দাও, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। বিষয়গুলো বারবার আসবে, একই প্রশ্ন বারবার আসবে। সো কনসেপ্টটা সোজা। সো তুমি যদি একটা বুঝো, বারবার যদি করো, তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না। ওকে ফাইন, তাহলে আমরা গ নাম্বার আনসারটা পেয়ে গেলাম। এবার হচ্ছে বড় গটা হচ্ছে ওয়াই যৌগ থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড কীভাবে পাওয়া যায়। ওয়াই যৌগ থেকে বলছে, ওয়াই যৌগ থেকে পলিথিন ও পলিভিনাইল ক্লোরাইড কীভাবে পাওয়া যায়। সো কনসেপ্টটা খুবই সোজা, ওয়াই যৌগ থেকে বলছে। সো আমি যদি ওয়াই যৌগের কথা বলি, তাহলে ওয়াই যৌগটার নাম কি, ওয়াই যৌগটা হচ্ছে CH3CS ডাবল বন্ড। আমি এসটাকে এই পাশে লিখি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়, কারণ মূলত বন্ধনটা হচ্ছে কার্বনের সাথে CH, এটা ইথাইন। এই ইথাইন থেকে আমরা কি পাবো বলতো, ইথাইন থেকে আমার পলিথিন পাইতে হবে, এখান থেকে পলিথিন প্রস্তুত করতে হবে এবং পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে হবে। তো পলিথিন যদি প্রস্তুত করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে C ডাবল বন্ড ট্রিপল বন্ড CH, এর সাথে যদি আমি HCl এর বিক্রিয়া ঘটাই, একটু ভালো করে খেয়াল করো, HCl এর বিক্রিয়া ঘটাই, তাহলে দেখো এখানে কি হবে, প্যালাডিয়ামে, যে প্যালাডিয়াম সালফেট, প্যালাডিয়ামের উপস্থিতিতে তোমাকে বিক্রিয়াটা করাইতে হবে, দুর্বল বিজারক এটা। তো এখন এটা দুর্বল বিজারক হওয়ার কারণে তাহলে এখানে কি হবে, এই যে H2 এখানে উৎপন্ন ডাবল বন্ড, এখানে CH2 ডাবল বন্ড, এখানে CHCl উৎপন্ন হবে। তাহলে একটা বন্ধন মাত্র ভাঙবে, একটা বন্ধন, বেরিয়াম সালফেট এবং প্যালাডি। এটা তোমাদের বইতে নাই, তারপরে একটু লিখে দিলাম। তো তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি তৈরি করলা বলো তো, এখান থেকে কি তৈরি করছো বলো তো, পলিভিনাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যে পলিভিনাইল ক্লোরাইড, এই যে এটার নাম ভিনাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। দেন এখান থেকে পলিভিনাইল ক্লোরাইড পাবো, যে ভিনাইল ক্লোরাইড, এই যে ক্লোরাইড। তো আমরা এই ভিনাইল ক্লোরাইডকে আমরা যদি একটু চিন্তা করি, যে ভিনাইল ক্লোরাইড, এই যে CH2 N সংখ্যক ভিনাইল ক্লোরাইডকে ডাবল বন্ড CHCl, একে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এটাকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে 140 ডিগ্রি 40, আর এখানে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 140 অ্যাটমসফিয়ারে যদি উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন উপস্থিতি। তাহলে আমরা কী পাবো বলো তো, এই যে CH2 তো এখানে থাকবে, এখানে একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CCl এখানে হবে, এখানে একটা হাত খালি হবে, H থাকবে এখানে, এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এবং এটা N সংখ্যক, এটা বারবার হতে থাকবে, এই বারবার। এটার নামই হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC, পলিভিনাইল ক্লোরাইড বা PVC, পলিভিনাইল ক্লোরাইড বা সংক্ষেপে PVC বলি আমরা। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, এখান থেকে কি পেয়ে গেলাম, PVCটা পেয়ে গেলাম, এই যে PVC পলিভিনাইল ক্লোরাইডটা পেয়ে গেলাম। এবার আমাকে পলিথিন বানাতে হবে। পলিথিন যদি বানাতে হয় তাহলে আমাকে ইথিনে নিতে হবে, ইথিনে নিয়ে দেন পলিথিন বানাবো, দ্যাটস ইট। তো তাহলে এবার দ্বিতীয় নম্বর যে ফ্যাক্টরটা আমি কাজ করবো, পলিথিন বানাবো। এবার হচ্ছে পলিথিন প্রস্তুতি। দেখো পলিথিন প্রস্তুতি, তাহলে পলিথিন প্রস্তুতি কীভাবে করবো, দেখো এই পলিথিন প্রস্তুতি হচ্ছে এই যে C ট্রিপল বন্ড CH, এটাকে সেম, এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেবো,
এখানে তাও দুর্বল বিজারক দিতে হবে, প্যালাডিয়াম সালফেট এবং বেরিয়াম সালফেটের মিশ্রণ। তো এটাকে যদি আমরা দুর্বল বিজারক, এটা একটু মাথায় রাখবো আর কি। তো দেন এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, এই যে ইথিন তৈরি হবে, যে CH2C ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, দ্যাটস ইট। তো ইথিন যদি পেয়ে যায়, ইথিন থেকে পলিথিন বানানো পান্তাবাদ। কেমনে পান্তাবাদ কিছুক্ষণ আগে তোমরা পড়ছো, দেখো ইথিন থেকে পলিথিন কীভাবে বানাবা, এই যে N সংখ্যক ইথিনকে C ডাবল বন্ড CH2 এখানে H2 N সংখ্যক ইথিনকে যদি আমরা উত্তপ্ত করি যে 1000 অ্যাটমসফিয়ার এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে অক্সিজেন বা অক্সিজেন বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হচ্ছে CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH2 আর এখানে H2। এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যায়, সিঙ্গেল বন্ড হয়ে এই পাশে একটা হাত খালি হবে, এই যে এই পাশে একটা হাত খালি হবে আর এই পাশে একটা হাত খালি হবে, দেন এটা N সংখ্যক মানে N বার, এটার নাম হচ্ছে পলিথিন পলিথিন পলিথিন। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই। সো কনসেপ্টটা যদি বুঝো তাহলে মানে একটা বিক্রিয়া যদি তুমি বারবার পড়ো তাহলে বাকিগুলো তোমার জন্য আসলে কোনো ব্যাপার না, পলিথিন তুমি সহজে তৈরি করতে পারবা, ঠিক আছে। তো এটা টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, আচ্ছা ইথিনের দরকার নেই, আমরা সহজে পারলাম, ওকে ডান। তো তাহলে এবার একটু সবাই চিন্তা করো যে এটা আমাদের আর কোনো ঝামেলা নেই। আচ্ছা এখানে হচ্ছে এটা পলিভিনাইল ক্লোরাইড তৈরি করতে উচ্চ তাপ এবং জৈব পারক্সাইড বলা হচ্ছে, উচ্চ তাপ এবং জৈব পারক্সাইড, আমরা কি ঠিক আছে, উচ্চ তাপ এবং জৈব পারক্সাইড, হ্যাঁ উচ্চ তাপ এবং এখানে উচ্চ তাপ এবং জৈব পারক্সাইড দিও, তাহলে আর ঝামেলা হবে না, উচ্চ তাপ এবং জৈব পারক্সাইড দিও, তোমাদের বইতে উচ্চ তাপ লিখছে। এটা হচ্ছে যে এটা উচ্চ তাপ এবং জৈব পারক্সাইড, উচ্চ তাপ এবং চাপ, এরপর জৈব পারক্সাইড, ওকে ফাইন নো প্রবলেম, জৈব পারক্সাইড দিও, এখানে জৈব পারক্সাইড H2 না দিয়ে জৈব পারক্সাইড দিও, জৈব পারক্সাইড অক্সাইড। তো আরেকটা তোমাদের দুইটা মানে পলিমার করণের দুইটা বিক্রিয়া আছে, আরেকটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা আমি একটু দেখাচ্ছি, এটা দেখা দিই তোমাদেরকে যাতে আরেকটা এক্সট্রা বিক্রিয়াটা একসাথে মনে, আমি যদিও বা দেখাইছি এক্সট্রা সেটা হচ্ছে বিনাইল, দেখো CH3CH ডাবল বন্ড CH2 N সংখ্যক প্রোপিন, N সংখ্যক প্রোপিনকে যদি তুমি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 140 অ্যাটমসফিয়ার তাপ দাও এবং টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া যদি দাও, তাহলে সেক্ষেত্রে এটা দেখো জাস্ট কিচ্ছু হবে না, এখানে এই বন্ধনটা এই CH তো ডাবল বন্ড CH2 হবে, তো এখানে একটা CH3 হয়ে যাবে, দেন এই পাশে একটা হাত খালি, এই বন্ধনটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যায়, এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি, হোল খালি এই N হবে, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন, এটা পলিপ্রোপিন, এই যে পলিপ্রোপিন। তাহলে একটা বিক্রিয়া, এই তিনটে বিক্রিয়া যদি শিখো তাহলে পলিমারকরণ নিয়ে আর কোনো ঝামেলা নেই, তিনটে বিক্রিয়া, একটা হচ্ছে পলিথিন, আরেকটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, আরেকটা হচ্ছে পলিপ্রোপিন, দ্যাটস ইট। সো আর কোনো ঝামেলা নেই, এটাকে সংক্ষেপে PPO বলে। এবার আমরা দেখবো কুমিল্লা বোর্ড 2025 সালে আসা, তাহলে কিছুক্ষণ আগে তোমাকে আমি বললাম, দেখো একটু খেয়াল করো যে এটা হচ্ছে ব্রোমোপ্রোপেন অ্যাকোয়াস, যেখানে থাকবে জল সেখানে হবে অ্যালকোহল, তাহলে এখানে কি হবে C3H7OH, তার মানে হচ্ছে প্রোপানল, এই যে প্রোপানল তৈরি হবে, প্রোপানল, ওকে ফাইন। উদ্দীপকের বিক্রিয়া জলীয়র পরিবর্তে অ্যালকোহলিক যদি ব্যবহার করতাম তাহলে এটা কি হতো, এই জলীয়র পরিবর্তে অ্যালকোহলিক ব্যবহার করতো, কি ঘটবে আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে C3H7, তার মানে এটাকে আমি একটু সুন্দর করে লিখি, আচ্ছা আমাদের এখানে ঝামেলা হয়ে যাবে না, দাঁড়াও, C3H7 লিখি আমরা, এই যে C3H7 লিখি, তাহলে এটা যদি C3H7 দেখো CH3CH2 এখানে ব্রোমিন যদি আমরা করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক হয়, ALC হয়, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে তোমার প্রোপিন হয়ে যাবে, CH3CH ডাবল বন্ড CH2 হয়ে যাবে, প্লাস NaBr আর প্লাস পানি হবে, দ্যাটস ইট, আর কোনো যায় নেই। তো তাহলে যদি অ্যালকোহলিক ব্যবহার করি অ্যালকিন পাবো, আর যদি অ্যাকোয়াস ব্যবহার করতাম তাহলে অ্যালকোহল পাবো, এটা অ্যালকোহল, আর এটার নাম হচ্ছে C3H7OH, এটা অ্যালকোহল, প্রোপানল, এটার নাম হচ্ছে প্রোপানল। সো কনসেপ্টটা যদি বুঝো তাহলে আর কোনো ঝামেলা নেই। তো তাহলে এখানে উদ্দীপকের এক যৌগ থেকে পলিমার, এই কিছুক্ষণ আগে আমরা করছি এক যৌগ থেকে পলিমার, এইমাত্র করে দেখালাম তোমাকে, এই এক যৌগ হচ্ছে এটার নাম হচ্ছে উদ্দীপকের এক যৌগ, এই এক যৌগ হচ্ছে এটা এক যৌগ থেকে পলিমার তৈরি করতে বলছো, ওকে ফাইন। এক যৌগ থেকে আমাদের কাজ কি বলো তো, এক যৌগ থেকে এই যে কিছুক্ষণ আগে যে এটা করছো, এই যে কি উৎপন্ন হয়েছে বলো, এই এক যৌগ থেকে এই যে এই এক্স হচ্ছে এটা, সরি এটা,
তো x থেকে আমাকে এটাতে এই যৌগে পাইতে হবে। এই যৌগে পাওয়ার সিস্টেমটা কি, তাহলে একটু সবাই খেয়াল করে যে এক যৌগটা হচ্ছে এটা, যে বড় গ নাম্বার এক যৌগ হচ্ছে CH3 CH2 CH2OH। তো আমরা কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে যদি আমরা এই যৌগটাকে মানে এখানকার এই যৌগটাকে কি বানাতে পারি বলতো, অ্যালকিন বানাতে পারি, অ্যালকিন বানাতে পারি। তো অ্যালকিন বানাতে পারলে কি উৎপন্ন হবে আমরা বলতো, অ্যালকিন মানে প্রোপিন বানাতে হবে। তাহলে এই যৌগ থেকে প্রোপিন যদি উৎপন্ন করতে হয় তাহলে আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, সিম্পল। এই যৌগটাকে আমরা যদি এটা বানাইতে হয় তাহলে এই নিরোধক আছে, একটা নিরোধক নামে একটা যৌগ আছে, নিরোধক মানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি যদি বিক্রিয়া দিই, যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি অথবা ফসফরিক অ্যাসিড উপস্থিতি বিক্রিয়া, তাহলে এখান থেকে সে কি করবে, OH একটাকে সরাবে আর এখান থেকে H একটাকে সরাবে, তাহলে দুইটা মিলে কি তৈরি হবে, CH3 CH ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে। তাহলে এটার নাম কি বলতো, প্রোপিন। এই যে প্রোপিন তৈরি হচ্ছে, সিম্পল একদম পানির মতো। তো প্রোপিন থেকে পলিপ্রোপিন, এই মাত্র দেখালাম যে প্রোপিন থেকে পলিপ্রোপিন হচ্ছে এটা, যে প্রোপিন থেকে পলিপ্রোপিন হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়ামগুলোর উপস্থিতিতে পলিপ্রোপিন। তাহলে দেখো আমরা তিনটা জিনিসই কভার হয়ে গেল। তারপর হচ্ছে এটা ওই, তো ওই কেন দিছি, কারণ এখানে আবার যদি তুমি এটাকে প্রভাবক দাও, টাইটেনিয়াম, এই যে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 140 অ্যাটমসফিয়ার যদি দাও, তাহলে সেক্ষেত্রে আমার এখানে উৎপন্ন কী হবে, পলিপ্রোপিন উৎপন্ন হবে। তাহলে পলিপ্রোপিনের সঙ্গে কি C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড হবে, সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এখানে CH3 হবে আর এখানে একটা H হবে, এখানে একটা H হবে, তো H হয়ে এখানে N হবে, N। তো তাহলে এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। এই যে পলিপ্রোপিন সিম্পল, এই পলিমার হয়ে গেছে, সিম্পল পলিমার হয়ে গেছে। এখন দেখো একই বিক্রিয়া বারবার আসবে। তুমি দেখো এরপরে আসো, একই বিক্রিয়া বারবার আসবে। দেখো সি যৌগ থেকে ডি যৌগ প্রস্তুত করো। সি যৌগ কোনটা, সি যৌগ হচ্ছে ইথাইন, ডি যৌগ কোনটা এটা। তো তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটা থেকে অ্যালডিহাইডে নিয়ে যাও, পানির মতো সোজা। তার মানে যে কিছুক্ষণ আগে তোমাকে আমি দেখাইছি, দেখো এই সি তো ট্রিপল বন্ড CH আর এখানে CH। তো এটা থেকে যদি তুমি 2%, এই যে 2% মার্কারি সালফেট, এবার 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিতি বিক্রিয়া দাও 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে CH3 পানি থাকবে অবশ্যই, পানির উপস্থিতি পানি। তো তাহলে এখানে বিক্রিয়া যদি করো তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন, CH3 CH উৎপন্ন হবে। এটাকে যদি আবার জারিত করো, তো জারিত করা মানে এটা, তো এটা মানে কি, পটাশিয়াম ডাইক্রোমেট Ca2CR2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। কারণ এই দুইটা মিলে কিন্তু জাইমান অক্সিজেন তৈরি হয়। তো এটা মিলে দেন দিয়ে যে ওই কেসি CH3 COOH তৈরি হবে। এবার এটার নাম হচ্ছে, এইটাকে যদি আবার কি করি দেখো, CH3 COOH, এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে CH3 COONA, এই যে হয়ে গেল উৎপন্ন হয়ে গেল, সিম্পল। এবার দেখো AOB ব্যবহার করে CHO মূলক তৈরি করা, হাইড্রোজেন পারঅক্সাইড মূলক সম্বলিত যৌগ পাওয়া যায় সংরক্ষক হিসেবে, গ্রুপ সম্বলিত সংরক্ষক পাওয়া যাবে কি। তো এই সংরক্ষক মানে হচ্ছে, তুমি একটু খেয়াল করো, CH গ্রুপ বিশিষ্ট সংরক্ষক, তার মানে কি ফর্মালডিহাইড, এই যে ফর্মালডিহাইড তার মানে কি HCHO, এটাকে বলা হয় ফর্মালডিহাইড, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেল, এটার অপর নাম হচ্ছে মিথানেল। আর এটা হচ্ছে ফর্মালডিহাইড, দেখো ফর্মালডিহাইড, এই যে ফর্মালডিহাইড। তুমি একটু খেয়াল করো, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যে ফরমালিন বলে। তো এখন আমাকে বলো ফরমালিন পাবো কিনা, AOB ব্যবহার করো। তাহলে AOB ব্যবহার করে তুমি কি বের করো, তুমি দেখো মানে আমাকে ফর্মালডিহাইড বানাইতে হবে, নট ইথানেল, আমাকে ফর্মালডিহাইড, তার মানে কার্বনের সংখ্যা কমাইতে হবে। তো কার্বনের সংখ্যা যদি কমাইতে যায় তাহলে আবার আমাকে কি বলো তো, ওই যে ওইক অ্যাসিড বানাইতে হবে, ওইক অ্যাসিড বানাই তারপরে কি করতে হবে বলো, ওইক অ্যাসিড বানাইতে হবে, ওইক অ্যাসিড বানায় আমাদেরকে আবার এটাতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে মিথেন বানাইতে হবে। তো মিথেন বানায় তারপর হচ্ছে অ্যালডিহাইডে বানাইতে হবে, দ্যাটস ইট। তো আমরা এই কাজটা আমাদের মতো করে করতে পারবো, তোমাদের মতো করে করতে পারবে, কিন্তু কথা হচ্ছে মেইন কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যে আসলে কোন যৌগ থেকে কি উৎপন্ন করতে বলছে। ওকে, সো আমরা তাহলে একটু শুরু করি। এখানে তোমাদের প্রশ্নে কোনো ভুল আছে কিনা আমি একটু দেখতে যাচ্ছি। ওকে ফাইন, না নাই, প্রশ্নে কোনো ভুল নাই। আচ্ছা, প্রশ্নে ইথানোয়িক অ্যাসিড তো হবে না, ফাইন, আমি আমার মতো করে বানাচ্ছি। ওকে ফাইন, অনেক লম্বা করা, তো আমি একটু করে দিচ্ছি। AOB থেকে আমরা বানাবো। দেখো প্রথমে তোমাদের বইয়ের হিসাবটা একটু আমাকে কাউন্টিং আনতে হবে। কাউন্টিং কীভাবে, C ডাবল বন্ড CH2 এর সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া দাও, তাহলে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে এই কথাটা তোমাকে একটু আনতে হবে। দেখো এই কথাটা হাইড্রোজেন পারঅক্সাইডটা আনতে হবে। তো আনার পর তোমার এখানে কি উৎপন্ন হবে, দেখো CH3
CH2Br, এই বিআর উৎপন্ন হবে। এইটাই প্রথমটা কাজ শেষ। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে, এই দেখো দ্বিতীয় ধাপ CH2 এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, অবশ্যই অ্যাকোয়াস হইতে হবে, অ্যাকোয়াস। তো অ্যাকোয়াস যদি হইতে হয় তাহলে সেক্ষেত্রে CH3 কি উৎপন্ন CH2OH, যে CH2OH, তো তাহলে ইথানল তৈরি হবে। ইথানলকে যদি আবার জারিত করো, এই জারিত করলে কি উৎপন্ন হবে? CH3CHO উৎপন্ন হবে। এটা যদি আবার জারিত করো, এই যে আবার জারিত করো তাহলে এটা কি উৎপন্ন হবে? CH3COOH উৎপন্ন হবে। আবার যদি এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দাও তাহলে CH3COONA উৎপন্ন হবে। এবার দেখো এই CH3COONA কে, যে CH3COONA, এটার সাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তো তাহলে এবার কি উৎপন্ন হবে? যে মিথেন উৎপন্ন হবে প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কেন? তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে কার্বনের সংখ্যা কমাইতে হবে। তো কার্বনের সংখ্যা কমাইছে এবার, তো কমানোর পর এবার এই যে এখানে মিথেন পাইছে, যে এই মিথেন থেকে ফরমালিন বানাইতে হবে। দ্যাটস ইট। এই মিথেন থেকে তোমাকে ফরমালিন বানাইতে হবে। তো তাহলে এবার কি করবা? এবার তুমি এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ গেল, এবার এই মিথেন থেকে তুমি ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও এবং HNO উপস্থিতিতে বিক্রিয়া দাও, তাহলে সেক্ষেত্রে CH3Cl উৎপন্ন হবে প্লাস এখানে HCl উৎপন্ন হবে। ওকে ফাইন, তাহলে এখানে পেয়ে গেছো। এবার এটাকে আবার মিথানল বানাবা। তো মিথানল তাহলে কেমনে বানাবো? আবার যেখানে থাকিবে জল, এই বিক্রিয়াটা রিপিট করবো। সেম, এই যে যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। তো সো আমি বিক্রিয়াটা রিপিট করতেছি, দেখো রিপিট করবো, দেখো সরি, এই বিক্রিয়াটা আমরা রিপিট করবো। তো রিপিট করলে কি হবে দেখো তো, এই যে CH3Cl এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, অবশ্যই অ্যাকোয়াস। তো বিক্রিয়া করলে আমাদের কি উৎপন্ন হবে? CH3OH উৎপন্ন হবে। আবার এটাকে জারিত করো, প্লাস এখানে বাই প্রোডাক্ট হিসেবে NaCl প্লাস পানি, বাই প্রোডাক্ট হিসেবে NaCl প্লাস পানি উৎপন্ন হবে। এবার যদি তুমি এই মিথানলকে, যে মিথানল, এটার নাম হচ্ছে মিথানল। এখন মিথানল কেন? এক কার্বনওয়ালা। তো মিথানলকে যদি তুমি আবার জারিত করো, এই যে মিথানলকে যদি জারিত করো, তাহলে ফর্মালডিহাইড, এই যে CHCHO, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড, যে ফর্মালডিহাইড। আর এর 40%, অথবা এটার নাম মিথানেল, এটার অপর নাম হচ্ছে মিথানেল। তো মিথানেলের 40% জলীয় দ্রবণ, যে CHO 40% জলীয় দ্রবণের নাম হচ্ছে ফরমালিন, এটার নাম হচ্ছে জলীয় দ্রবণ হচ্ছে ফরমালিন, এটাকে ফরমালিন বলে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সো কার্বনের সংখ্যা কমাইতে হবে, আবার বাড়াইতে। একটা প্রশ্ন যদি পারো, বাকিগুলো তোমার জন্য পান্তাবাদ। সো কনসেপ্টটা শুধু মাথায় রাখতে পারলে হবে, আর কিছু লাগবে না। এবার আসো এর পরের কোয়েশ্চেনটা, চট নম্বর 2000 এতে তোমাকে কিছুক্ষণ আগে করাইছি, দেখো একটু ভালো করে খেয়াল করো। এটা ক্যালসিয়াম কার্বাইড আছে, তো তুমি একটু ক্যালসিয়াম কার্বাইড থেকে এটা কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। এই যে ওটার নাম হচ্ছে ইথাইন, CH3 ইথাইন। সো এবার তুমি দেখো, এটা কিছুক্ষণ আগে যেখানে অ্যাকোয়াস, তার মানে এটা প্রোপানল, CH3 যে ওটা হচ্ছে CH2OH, তাহলে এটা হচ্ছে প্রোপানল হবে। ওকে ফাইন, আর কোনো ঝামেলা নেই, প্রোপানল। এবার দ্বিতীয় কাজ কি বলতো? এই উদ্দীপকের উদ্দীপকের X যৌগটি অসম্পৃক্ততার সমীকরণ ব্যাখ্যা করো। তাহলে এটা ব্রোমিনের সাথে পরীক্ষা, CH এখানে থাকবে, এটার সাথে ব্রোমিনের পরীক্ষা দিয়ে দেবে। এটা কিছুক্ষণ আগে করছো। ব্রোমিনের পরীক্ষা দিলে ব্রোমিনের লাল বর্ণহীন হবে। 1 নাম্বারটা আমাদের চলে গেল। এবার আছে আমাদের 2 নাম্বার। এই 2 নাম্বারে Y যৌগ কোনটা বলো তো? এই যে প্রোপানল থেকে ইথেন তৈরি করতে বসছে। দেখো কিছুক্ষণ আগে কার্বনের সংখ্যা কমাইতে হবে। তো কার্বনের সংখ্যা কমানো মানে কি বলো তো? তার মানে আবার এই যে প্রোপানল CH2, এখানে CH2 উৎপন্ন হচ্ছে, এখানে OH উৎপন্ন হচ্ছে। এটাকে যদি আমরা কি করি বলো তো? এটাকে আমরা যদি জারিত করি, কিছুক্ষণ আগে আমি তোমাকে জারিত করলে ইথারে, যে CH2, এখানে CH2 আর এখানে CHO হবে, CHO। আবার এটাকে যদি জারিত করি, ইথেন তৈরি করতে বসে, তাহলে এখানে কি হবে? আবার যদি জারিত করি তাহলে CH3CH2COOH। এবার দেখো এটাকে যদি আবার আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে কি হবে? CH3CH2COONA। আবার যদি আমরা এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণের সাথে বিক্রিয়া দিই, তাহলে এখানে আমার কার্বনের সংখ্যা একটা কমে যাবে, CH3 উৎপন্ন হবে, আর এখানে Na2, এই যে Na2CO3, তাহলে ইথেনটা পেয়ে গেলাম, শেষ। দ্যাটস ইট। তো তাহলে কার্বনের সংখ্যা কমে যাওয়ার যে ব্যাপারটা, এটা বারবার হয় ইথেন আসবে, না হলে প্রোপেন, অর্থাৎ প্রোপেন থেকে ইথেন তৈরি করা আসবে, না হলে ইথেন থেকে মিথেন তৈরি করা আসবে। দ্যাটস ইট। এই দুইটা পড়লেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। সো এইটাও আমাদের গেলো। এবার আসো আমরা এর পরের কোশ্চেনে যদি আমরা যাই, সেম কাহিনী। এবার দেখো পরের কোশ্চেনে যদি আমি যাই, দেখো বরিশাল বোর্ড, দেখো
এই যৌগটার দিকে তাকাও, সেম যেখানে থাকবে জল সেখানে হবে অ্যালকোহল, একই কোয়েশ্চেন। তাহলে এটা হচ্ছে প্রোপান, এই যে প্রোপানল, প্রোপানল CH3 CH2OH, CH2OH হবে, আরেকটা CH2 থাকবে, CH2 এখানে OH, প্রোপানল। তারপর তুমি একটু খেয়াল করো এইখানে যদি তাহলে এটার নাম হচ্ছে কি বলো তো, এটা অ্যাকোয়াস না, কিছু বলে নাই, কিন্তু আমি কেমনে বুঝবো? বি হতে, এটা বি হতে যৌগ তৈরি করা যায়, মৃত প্রাণী দেহে সংরক্ষণে ব্যবহৃত হয়। দিস ইজ ইউর টুইস্ট। তো তাহলে মৃত প্রাণী দেহে সংরক্ষণে ব্যবহৃত হয়, যৌগটার নাম কি বলতো? ফরমালডিহাইড, ফরমালিন। তার মানে এই সেম জিনিসটা, এই যে কিছুক্ষণ আগে যে ফরমালিনটা করলাম, এই যে ওই সেম জিনিসটা আবার তোমার সেম কাহিনী, এই যে সেম এই একদম সেম কাহিনী। দেখো এই ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এই যে ইথানোইক অ্যাসিড থেকে, এই ইথানোইক অ্যাসিড থেকে ফরমালিন, একদম সেম বিক্রিয়া। এটা থেকে এটা বানাইছো মিথানে, এখান থেকে এটা বানাইছো, আবার এখান থেকে এটা বানাইছো, এই যে ফরমালিন তৈরি হয়েছে। তার মানে একই বিক্রিয়া বারবার আসতেছে। সো আল্লাহর হস্তে প্লিজ একটু খাতা কলম নিয়ে বসো, বসে জাস্ট এই একটা মানে 10টা বা 15টা কোয়েশ্চেন যদি তুমি সলভ করো, পুরো কোয়েশ্চেনের উপর তোমার একটা দক্ষতা চলে আসবে। মানে একই কোয়েশ্চেন বারবার আসে, সো ভয় পাইও না, ঠিক আছে? মনে থাকে, ভয় পাইও না। এবার দেখো তাহলে একই কোয়েশ্চেন বারবার আসতেছে, আমরা দেখতেছি একই কোয়েশ্চেনটা বারবার, মানে বারবারই আসতেছে, একই কোয়েশ্চেন বারবার আসতেছে। সো এটা হচ্ছে মৃত প্রাণী দেহে সংরক্ষণ হচ্ছে HCHO, তাহলে একই কোয়েশ্চেন বারবার আসতেছে। যৌগটি অসম্পৃক্ত প্রমাণ কিভাবে করবে? যৌগটি থেকে, আচ্ছা যৌগটির অসম্পৃক্ত, আচ্ছা অ্যালকোহলিক, আমাদের তো এখানে ভুল হয়েছে, এটা অ্যালকোহলিক বলছে। অ্যালকোহলিক যদি হয় তাহলে এখানে তো আমাদের যৌগটা হবে এটা, দেখো যে CH3 CH ডাবল বন্ড CH2 হবে, যেটা অ্যালকোহলিক বলছে। অ্যালকোহল অ্যাকোয়াস হলে তখন ঠিক ছিল, কিন্তু অ্যালকোহলিক বলে তো অ্যালকিন, তো অ্যালকিনের অসম্পৃক্ত যৌগ, তাহলে ব্রোমিনের সাথে পরীক্ষা হবে, ব্রোমিনের সাথে। তাহলে ব্রোমিনের সাথে কাহিনী কী হবে? দেখো ব্রোমিনের সাথে কাহিনী কী হবে, তাহলে CH, দেখো CH3 CH ডাবল বন্ড CH2, জাস্ট ব্রোমিনের সাথে একটা ব্রোমিন বিক্রিয়া করবে, তাহলে CH3 CH, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, আর এখানে এটা আরেকটা পরীক্ষা দেওয়া যায়, আমরা এইটা লিখবো ব্রোমিনের লাল বর্ণ, এটা লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে, লাল বর্ণ এটা বর্ণহীন, এই যে বর্ণহীন হবে, বর্ণহীন হবে। তাহলে এটা মানে হচ্ছে কি বলতো, এটা মানে হচ্ছে 1,2-ডাইব্রোমোপ্রোপেন, 1,2 এই যে 1,2-ডাইব্রোমোপ্রোপেন, ডাইব্রোমোপ্রোপেন, একটু মাথায় রাখো 1,2-ডাইব্রোমোপ্রোপেন। তো তাহলে আমরা যদি একটা কনসেপ্ট যদি মাথায় রাখতে পারি, বাকিটা আমাদের জন্য কোনো ব্যাপার না, দ্যাটস ইট। এবার আসো এরপরে কোয়েশ্চেন আসো, দেখো যে ক্যামেনোফোর যৌগটি, এই যে ক্যামেনোফোর দ্রবণ দ্বারা, তাহলে যৌগটি, তাহলে যৌগটা হচ্ছে অ্যালকিন, তো অ্যালকিন যদি 3 কার্বন বলছে, তো 3 কার্বন যদি হয় তাহলে এই যৌগটার সংজ্ঞা হবে এটা যৌগটা CH3 CH ডাবল বন্ড CH2। তো যৌগটা তাহলে অ্যালকিনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে দেখো এই পানি, এখানে একটা পানির সাথে বিক্রিয়া হবে, প্লাস যাইবে অক্সিজেন, তো KMnO4, যে KMnO4, তো বিক্রিয়া করলে এটা কি হবে বলো তো, এই যে এটা হচ্ছে গোলাপি বর্ণ, গোলাপি বর্ণহীন হয়ে যাবে, তাহলে কি হবে CH3 CH, এখানে একটা OH যুক্ত হবে, আর এখানে একটা OH, CH3 এখানে একটা কার্বনের যদি 4 মিলাবা OH যুক্ত হবে, তাহলে এটার নাম কি? এটা হচ্ছে প্রোপ 1,2-ডায়ল, এই যে প্রোপ 1,2-ডায়ল, এটার নাম আর কি অল, অথবা হাইড্রোক্সি 2, এখানে বলতে পারো যে 1,2-ডাইহাইড্রোক্সি প্রোপেনও বলা যাবে, 1,2-ডাই প্রোপানল বললে ভালো। ডায়ল মানে 2টা অল আছে, 2টা ওইক অ্যাসিড আছে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। ডায়ল 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনে 2টা OH আছে, এখানে ডায়ল হয়েছে, দ্যাটস ইট। প্রোপ 1 মানে প্রোপ মানে 3 কার্বন, আর 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সাইড মূলক আছে, ডায়ল, দ্যাটস ইট। এবার আসো, এবার A ও B এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, A ও B এর পারস্পরিক রূপান্তর। তাহলে এখানে কি বলছে যে এখানে হচ্ছে CH3 CH2 না, CH সিঙ্গেল বন্ড ডাবল বন্ড CH2, এই যৌগটা থেকে কি উৎপন্ন করবে? প্রোপানল, দেখো CH3 CH2 CH2OH, এনাফ। তো তাহলে এটা হচ্ছে প্রোপানল, এই যে প্রোপানল, এটা থেকে প্রোপানল তৈরি করতে অবশ্যই সম্ভব। তাহলে এখানে কার সাথে বিক্রিয়া করতে? ক্লোরিনের সাথে, কিছুক্ষণ আগে করাছি, একই বিক্রিয়া বারবার আসে। এই CH ডাবল বন্ড CH2, এটার সাথে যদি তুমি HCl এর বিক্রিয়া দাও, তো বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? CH3, অথবা HBr এর বিক্রিয়া দিতে পারো, CH3 CH2 CH2Cl। তো এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, অবশ্যই অ্যাকোয়াস দিলে CH3 CH2 CH2OH। তার মানে দেখো প্রোপানল, যে প্রোপানল একই বিক্রিয়া বারবার একই স্টেপ, একই প্যাটার্ন, সবগুলো কি হচ্ছে বারবার আসতেছে। সো আর কোনো ঝামেলা নেই, আমরা মানে খুব সহজে, আমি আসলে দেখাতে চাচ্ছি যে কত সোজা। এরপর দেখো এই যে ওটা কি বলছে, এখানে দেখো
এখানে বলছে যে এক্স একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, বিক্রিয়া সহ লিখতে বলছে। এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তোমাকে বলছে কত, এটা হচ্ছে 42, ফাইন 42। এখন দেখো কার্বনের যদি আণবিক ভর চিন্তা করো 3 12 36, 4 12 48, তাহলে একটা সাইকোলজিক্যাল গেম খেলো যে 3 কার্বন তো 3 12 36, তাহলে 36-এর বেশি আছে, তার মানে কি এই 4 কার্বন যদি হয় 4 12 48 হয়ে যাবে, তাহলে আমার এটা 3 কার্বনের বেশি হবে না, সাইকোলজিক্যাল গেম এটা। সো 42 যদি হয় এটা 3 কার্বনওয়ালা হবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। আর এখানে তুমি একটু চিন্তা করো এই 3 কার্বন যে এক যৌগটা তাহলে অসম্পৃক্ত বলছে, তো তাহলে একটু চিন্তা করি আমি 3 কার্বন দিয়ে দেখি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তাহলে একটা দ্বিবন্ধন দিয়ে দেখবো আমার সংকেতটা মিলে কিনা। CH3 দিলাম, তাহলে এখানে CH2 দিলাম, আর এখানে একটা CH দিলাম। এখন দেখো আমার সংকেতটা মিলতেছে কিনা, যদি আমার সংকেতটা মিলে তাহলে সেক্ষেত্রে তো আর কথাই নেই। তো তাহলে এখন 3 12 কত 36, 36 আর 4 কত 40, 40 আর 2 42, ওয়াও মিলে গেছে টেনশন ছাড়া। সো কনসেপচুয়াল চিন্তা করবা তাহলে ইজি হবে। এবার ওয়াই যৌগটার দিকে আসো, ওয়াই যৌগটা আণবিক ভর কত হাইড্রোকার্বন, আণবিক ভর 58, তাহলে 3 12 36, 4 12 কত 48, 5 12 60, তাহলে 60 হয়ে যাচ্ছে। তো সো এটার আণবিক ভর এটাও একটা হাইড্রোকার্বন বলছে, ফাইন। তো এখন তাহলে 4 12 কত বলো 48, তো 4 12 যদি 48 হয় 4 কার্বন বলা হবে, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন। এবার অসম্পৃক্ত দ্বিবন্ধন দিয়ে দেখো, তো দ্বিবন্ধন দিয়ে এখানে হাইড্রোজেন 2টা দাও, জাস্ট মিলাবা, এখানে হাইড্রোজেন 1টা দাও, এখানে হাইড্রোজেন 2টা দাও, আর এখানে হাইড্রোজেন 3টা দাও, তাহলে একটু কার্বন 4 12 কত 48 না। তো 4 12 যদি 48 হয়, 48 এর 2 কত 50, 50 আর 5 কত 55, 50 আর 5 কত 50 আর 5 হচ্ছে 4 12 48, আমি একটু ঠিক আছে কিনা দেখি, 4 12 1 2 3 4 48, 48 আর 2 হচ্ছে 50, 50 আর 3 হচ্ছে কত বলো তো 53, 53 আর 3 হচ্ছে কত 53 আর 3 হচ্ছে 58, সরি 53 আর 3 হচ্ছে 56। কিন্তু আমার এখানে বলছে হাইড্রোকার্বন কিন্তু অসম্পৃক্ত বলে না এই কথা। তো তার মানে এই যৌগটা কি হবে বলো তো, এই যৌগটা এই বন্ধনটা আর হবে না, এই বন্ধনটা না হয়ে এখানে একটা CH2 হবে, এখানে একটা CH3 হবে। এখন দেখো এটা পারমাণবিক ভর 58 হয়েছে, দেখো পারমাণবিক ভর 58 হয়ে গেছে 58, ওকে ফাইন, এই যে 58 গ্রাম। কেন আমি সাইকোলজিক্যাল গেম খেলছি, কি খেলছি বলো তো সাইকোলজিক্যাল গেম, দেখো CH3 সাইকোলজিক্যাল গেম খেলছি। সো এইভাবে তুমি খুব সহজে চিন্তা করতে পারবা, মানে ইজিলি চিন্তা করলে হয়ে যাবে। এখন আসো যে ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড তৈরি করে, হ্যাঁ 100% যাবে, জৈব অ্যাসিড তৈরি করা যাবে। আর অসম্পৃক্ত পরীক্ষা তো আর বলার দরকার নেই, একই বিক্রিয়া বারবার, ব্রোমিনের সাথে বিক্রিয়া অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে বিক্রিয়া বারবার, শুধুমাত্র এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে, আর সিঙ্গেল বন্ড ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর এই যৌগটা যে পারমাণবিক, তাহলে এখানে কি আমরা জৈব অ্যাসিড তৈরি করবো, তো তার মানে অ্যালকেন থেকে হয়ে গেছি। তার মানে দেখো এই CH3 CH2 CH2 CH3 এটার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া দাও, H নিউর উপস্থিতি, তাহলে CH3 CH2 CH2 দেন CH2Cl হবে। এবার তুমি যদি এটাকে অ্যাকোয়াস করো, যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয় অ্যাকোয়াস, অবশ্যই অ্যাকোয়াস, তাহলে এটা প্রোপানল তৈরি হবে যে CH3 CH2 CH2 CH2OH। আবার প্রোপানলকে যদি আবার জারিত করো প্রোপানেল তৈরি হবে, প্রোপানেলকে যদি আবার জারিত করো এই জারিত করো প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে CH3 একসাথে আমি CH3 CH2 CH2 CHO, দেন আবার এটাকে যদি জারিত করো CH3 CH2 CH2 COOH, এই যে জৈব অ্যাসিড তৈরি হয়ে গেল, ফাইন। সো কনসেপ্ট তুমি বুঝবা, মানে একই বিক্রিয়া যদি একই ঘটনা বারবার ঘটবে, তুমি কনসেপ্ট যদি বুঝো, তোমাকে যেরকম প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি পারবা। এরপর তুমি দেখো এখানে, দেখো এদিকে তাকাও, যে বলা হচ্ছে এ যৌগ থেকে একটি কার্বন প্রস্তুতি সমীকরণ, এ যৌগ থেকে একটি কার্বন একটি প্রস্তুতি সমীকরণ লিখো। তো তাহলে এখানে তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এটা 3 কার্বনওয়ালা, তো তাহলে এটা কয় কার্বন 3 কার্বন, তাহলে প্রোপিন হবে, তাহলে CH3 CH2 ডাবল বন্ড CH2, এখানে 2 হবে না, এখানে 1 হবে, এটা 1 হবে, CH হবে শুধু CH, কার্বন যোজনী মিলাইতে হবে, কার্বনের যোজনী মিলাবা, কার্বনের যোজনী হচ্ছে 4, তো 4 জন মানেই হাইড্রোজেন একটা হাত দখল করে, বাকিটা সহজ। তো তাহলে এ যৌগ থেকে যৌথ পলিমার গঠন সম্ভব কিনা, যৌথ পলিমার মানে কি, মানে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যে পলিমার গঠন করবে সেটাকে। এ যৌগটা কি বলছে, এ যৌগটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে এ যৌগ, এটা এ যৌগ, এই যে এ যৌগ, এটা হাইড্রোজেন পারঅক্সাইড হবে, এটা বলে হয়েছে। তো তাহলে এবার একটু আমাকে বলো যে এ যৌগ থেকে একটি যৌথ পলিমার গঠন সম্ভব যা দৈনন্দিন গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের জন্য ক্ষতিকর, তো তাহলে আমরা সবাই জানি যে এখান থেকে কি তোমরা পলিপ্রোপিন তৈরি হবে, যে পলিপ্রোপিন, এখান থেকে পলিপ্রোপিন তৈরি করবে, যে পলিপ্রোপিন, দ্যাটস ইট, সোজা। মানে কনসেপ্ট যদি বুঝো, মানে আমার মনে হয় না তোমাকে অত বেশি আটকাতে পারবে যদি কনসেপ্টটা যদি বুঝো আর কি, ঠিক আছে। এটা কোন বোর্ড, ময়মনসিংহ বোর্ড,
চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দেন হচ্ছে ময়মনসিংহ। মানে কনসেপ্ট যদি বুঝো তাহলে তোমাকে আসলে কেউ আটকাতে পারবে না। তাহলে পলিপ্রোপিন হবে, দ্যাটস ইট, পলিপ্রোপিনটা তৈরি করবো, আর কোনো কাজ নাই। এবার দেখো এরপরে কোশ্চেন, একই কোশ্চেন, এখন আর দেখবে যে একই ঘটনা বারবার হচ্ছে। এখান থেকে দেখো এটাও সিএল, সেম ঘটনা, পলিমার, তাহলে পলিপ্রোপিন, এখান থেকে কি এ যৌগ থেকে প্রাপ্ত পলিমার পরিবেশে দূষণ ঘটায়। তাহলে এ যৌগ কোনটা? এ যৌগ হচ্ছে এটা। তো এখান থেকে আমরা কি উৎপন্ন হবে, এটা আমি এ যৌগটা আমি একটু লিখি। এ যৌগটা হচ্ছে C2H5Cl, তার মানে এটার সংকেতটা কি হবে? সি ডাবল বন্ড CH2, এখানে CHCl আর এখানে CH2। তো তাহলে আমার এখানে সংখ্যাটা মিলতেছে কিনা একটু দেখি। C2H5, C2H5 মিলে নেই। তো তাহলে এখান থেকে আমি বলছে এ যৌগ থেকে প্রাপ্ত পলিমার পরিবেশে দূষণ ঘটায়। তো তাহলে আমার এখানে বলেছে আমাদের এই যৌগটা হবে, এই যৌগটা C2H5 হবে না, তাহলে 3 হবে। এখান থেকে ফাইন, আমি এটাকে অ্যালকিনে পরিণত করব, কোনো সমস্যা নেই, এটাকে অ্যালকিনে পরিণত করব। তো অ্যালকিনে পরিণত করলে দেখো, অ্যালকিনে যদি পরিণত করতে চাই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে, অবশ্যই অ্যালকোহলিক যদি দিই, তাহলে এখানে দেখো CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা ইথিন তৈরি হলো। তো ইথিন থেকে তো পলিথিন পাবো, দ্যাটস ইট, ইথিন থেকে তো পলিথিন পাবো, আর কোনো ঝামেলা নাই। মানে ইথিনটা হলে দেন পলিথিনটা পাবো। তো পলিথিন তো পরিবেশে দূষণ ঘটাবেই। তাহলে তুমি যদি একই বিক্রিয়া যদি তুমি বারবার, এখন যদি বারবার করো একই ঘটনা, দেখো কার্বন, এটা মিথেন, এই যৌগটা হচ্ছে মিথেন, একটু মনে রাখবে, এটা মিথেন, এই বিক্রিয়াটা একটু মুখস্থ রাখতে হবে, মিথেন। আর এটা তো বলছি, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে হচ্ছে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, তাই এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। উদ্দীপকের এক যৌগ হচ্ছে মিথেন। তো মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া টেট্রাক্লোরোমিথেন। তার মানে এই মিথেনকে যদি আমরা, এই মিথেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করাই, তাহলে H এর উপস্থিতিতে, তাহলে প্রথমে CH3Cl উৎপন্ন হবে। আবার যদি CH3Cl-কে আবার ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করাই, যে H এর উপস্থিতিতে প্লাস HCl, তো তাহলে CH2Cl2, যে এখানে Cl2 হবে। দেন এবার এটা হচ্ছে এই যে HCl, আবার যদি CH2Cl-কে Cl2-কে যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই H এর উপস্থিতিতে, তাহলে CHCl3 উৎপন্ন হবে, প্লাস HCl উৎপন্ন। আবার যদি CH3কে যদি আবার ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করাই H উপস্থিতিতে CCl4 প্লাস HCl, তাহলে বলো এটা টেট্রাক্লোরোমিথেন, এটার নামই হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, এটা ক্লোরোমিথেন। সো কনসেপ্টটা যদি বুঝো তাহলে আর কোনো ঝামেলা নেই। এবার আমরা, এখন তুমি সব পারবা, এখন তোমার আমি এখানে স্লাইডে দিয়ে দিছি, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করলে আর কোনো ঝামেলা হবে না, শুধু কনসেপচুয়াল। এবার আমি একটু MCQতে কখগুলো, এই যে কখগুলো আমাদের এখানে দেওয়া আছে, আমি এখানে স্লাইডের মধ্যে কখগুলো দিয়ে দিছি, তোমরা একটু কখগুলো এখান থেকে প্র্যাকটিস করে নিবা। আমি একটু দেখছি, এখানে দিয়ে দিছি, দেখো কখগুলো আমি এখানে দিয়ে দিছি, একটু দেখো, ভালো করে দেখো, এই যে কখগুলো এখানে দেওয়া আছে, এই যে কখগুলোর আনসারগুলো এখানে দেওয়া আছে। তো কখগুলো জাস্ট একটু পড়লেই পারবা, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, যে অ্যারোমেটিক যৌগ, এলিফেটিক যৌগ এগুলো কী আছে সেগুলো পড়বা। আমি বেসিক জিনিসটা যেহেতু পড়াই দিছি, এখন তুমি শুধু একটু দেখলেই হবে, আর কিছু লাগবে না। আর MCQগুলোর শিটটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই MCQগুলোর শিটটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। MCQগুলো ওই যে প্রাকৃতিক ফ্যান, এটা কিন্তু শতকরা পরিমাণটা কিন্তু আমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে, ওই কম্বিনেশন করে প্রশ্ন করছে, একটু মাথায় রাখি। পেট্রোলিয়ামে কেরোসিনের পরিমাণ, এই যে শতকরা পরিমাণ কম্বিনেশন থেকে প্রশ্ন করছে। এখানে মূলত প্রশ্ন হচ্ছে এগুলা, এই যে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এটার মান কি। তো তাহলে এখানে এটা যেহেতু এটা কয় কার্বন? 2 কার্বন, তাহলে এখানে 3 কার্বন, এটা 2 কার্বন যদি হয়, তাহলে এটা 2 কার্বন যদি হয়, এটা সব 3 কার্বন, তাহলে 1 কার্বন কমে যায়, 2 কার্বন, তার মানে ইথেন তৈরি হবে, যে 2 কার্বনওয়ালা যৌগ তৈরি হবে। সো এই কিছুক্ষণ আগে আমি দেখালাম, এই যৌগটা থেকে অ্যালডিহাইড তৈরি হবে, তাহলে অ্যালডিহাইড সঙ্গে কোনটা? এটা, তাহলে এই যৌগটা তৈরি হবে। তাহলে PVC তৈরির জন্য পলিভিনাইল ক্লোরাইড, যে পলিভিনাইল ক্লোরাইড, তার মানে একই জিনিস বারবার আসবে। তো আমি লাস্ট মোমেন্ট তোমাদের, এখন এই মুহূর্তে তোমাদের এই জিনিসগুলো আমরা ড্রাইভে দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় না তোমার আর কোনো ঝামেলা হবে। আর ক্লাসগুলো করবা, একটু প্র্যাকটিস করবা, এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো একই জিনিস বারবার আসবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।